থিমস এর মধ্যে এসে কোথা থেকে আবার দেখুন ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স, এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমস থেকে আমরা এই যে উপরে যে অ্যাড থিম বাটনে ক্লিক করেছিলাম। করার পরে এরকম থিমের ফুল প্যানেল খুলে গেছিল। তো আমাদের কি কি ছিল সেখানে 2025, 2024 আর 2023 ছিল আমাদের আগে। আমরা এই তিনটাকে ডিলিট করে আমরা এই অ্যাস্ট্রা থিমটাকে ইনস্টল করেছিলাম। কিভাবে ইনস্টল করেছিলাম? এই অ্যাস্ট্রা থিম, ধরুন এটা যদি অ্যাস্ট্রা থিম হয়, অ্যাস্ট্রা থিমের উপরে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি তখন দেখুন এখানে একটা ইনস্টল বলে বাটন আসছে। ইনস্টল বাটনে ক্লিক করেছিলাম, ইনস্টল হলো। লোডিং হওয়ার পরে আমরা এখানেই অ্যাক্টিভেট বলে একটা বাটন পেয়েছিলাম। সেই বাটনটাকে ক্লিক করে আমরা এই অ্যাস্ট্রা থিমকে অ্যাক্টিভেট করেছিলাম। তো এই অ্যাস্ট্রা থিম অ্যাক্টিভেট করার পরে আমরা চলে গেছিলাম কোথায় না, আমরা চলে গেছিলাম তারপরে নেক্সট কাজ আমাদের কি ছিল না, আমরা চলে গেছিলাম প্লাগইনসে। কেন? আমরা প্লাগইনস ইনস্টল করব তাই। তো প্লাগইনস এর মধ্যে গিয়ে আমরা এই প্লাগইনসে ক্লিক করলাম। প্লাগইনসে ক্লিক করার পরে এখানে দুটো প্লাগইন ছিল, সেই দুটো প্লাগইনকে আমরা টিক মার্ক করেছিলাম, বাল্ক অ্যাকশন করেছিলাম, ডিলিট করে অ্যাপ্লাই করে দিয়েছিলাম, করে ওকে করলাম। করলে কি হলো, আমার এই যে প্লাগইন এটা ডিলিট হয়ে গেছিল। ঠিক আছে, তো ডিলিট হওয়ার পর আমরা কি করেছিলাম, অ্যাড প্লাগইন করেছিলাম। অ্যাড প্লাগইনে গিয়ে এখানে এসে আমরা সার্চ করেছিলাম কি না, এখানে সার্চ বক্সে এই অ্যাড প্লাগইনে এসে জাস্ট আবার দেখুন এখান থেকে এই অ্যাড প্লাগইনে এলাম। সেই অ্যাড প্লাগইনে এসে এখানে সার্চ প্লাগইন থেকে আমরা এলিমেন্টর এলিমেন্টর বলে সার্চ করেছিলাম। করার পরেই আমাদের সামনে এরকম এলিমেন্টর খুলে গেছিল। সেই এলিমেন্টরটাকে আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করেছিলাম। এখানে ইনস্টল এবং এই যে ইনস্টল নাও যেরকম এখানে আছে, এখানে সেরকম ইনস্টল নাও বাটন ছিল। সেই ইনস্টল নাও বাটনে ক্লিক করে তারপরে সেটাকে অ্যাক্টিভেট করেছিলাম। অ্যাক্টিভেট করার পরে আমাদের এই এখানে এলিমেন্টর প্রোটা চলে এসেছিল। ওকে, সরি এলিমেন্টর প্রো বলছি, এলিমেন্টরটা চলে এসেছিল। এই অবধি করার পরে আমরা কোথায় কি করেছিলাম না, আমরা একটা পেজের মধ্যে চলে গেছিলাম সরাসরি। এই যে 4 নাম্বার অপশন পেজ, এই পেজেস এর মধ্যে আমরা গেছিলাম, গিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করেছিলাম। কিভাবে না, এই যে হোম পেজটা আমরা আগের দিন ক্রিয়েট করেছিলাম, কিভাবে করেছিলাম, এই যে পেজেস এর পাশে একটা অ্যাড পেজ বলে অপশন আছে, এই অ্যাড পেজ অপশনে আমরা ক্লিক করেছিলাম। এই অ্যাড পেজ অপশনে ক্লিক করে আমরা এখান থেকে পেজের নাম দিয়েছিলাম। পেজের নাম আমরা দিয়েছিলাম আগের দিনকে হোম। এবার হোম পেজের নাম দিয়েছিলাম, কিন্তু হোম পেজ যেহেতু আমাদের একটা আগে বানিয়েছি, তো আজকে আমি হোম পেজ না দিয়ে আমি অন্য পেজ দিই, আমি দিই সার্ভিস বলে একটা পেজ ক্রিয়েট করে দেখাই কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। তাহলে কি করলাম আবার দেখি, এই পেজেস এর মধ্যে ড্যাশবোর্ডে ছিলাম, আমরা ড্যাশবোর্ড থেকে চলে এলাম এই পেজেস এর মধ্যে, পেজেস এর উপরে ক্লিক করলাম, করলে এরকম একটা ইন্টারফেস খুলে গেল। খুলে যাওয়ার পরে এই যে উপরে যে অ্যাড পেজ আছে, এই অ্যাড পেজের উপরে আমরা কি করলাম, এই বাটনের উপরে ক্লিক করলাম। করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস খুলে গেল। খুলে যাওয়ার পরে আমরা এখানে এই অ্যাড টাইটেলের জায়গায় আমরা কি লিখেছিলাম, হোম লিখেছিলাম। তো হোম পেজ যে তোমাদের আছে, তো আমরা আজকে অন্য একটা পেজ নিই, অ্যাবাউট বা সার্ভিস, যাই হোক SERVIC সার্ভিস বলে একটা পেজ ক্রিয়েট করি। পেজ নামটা লিখে আমরা সরাসরি যে ডান পাশে যে ওপরে যে পাবলিশ বাটনটা ছিল, পাবলিশ বাটনের ওপরে ক্লিক করলাম। তারপরে আরেকটা পাবলিশ বাটন এলো, সেটাকে আবার ক্লিক করলাম, মানে পাবলিশ বাটনে দুবার ক্লিক করলাম পরপর। ঠিক আছে, ক্লিক করলাম, করার পরে আমার এই পেজটা লাইভ হয়ে গেছিল। তারপরে এই পেজটাকে আমরা এডিট করার জন্য কোথায় গেছিলাম না, এডিট উইথ এলিমেন্টর, এই যে অপশনটা, এই যে বাটনটা আছে, এই বাটনটার উপরে আমরা ক্লিক করে এডিট উইথ এলিমেন্টরে ঢুকেছিলাম। চলুন ক্লিক করে আজকে আবার ঢুকি। ক্লিক করলাম, এই যে এলিমেন্টর লোডিং হলো, এইরকম একটা ইন্টারফেস আমাদের খুলে গেছিল। এই অবধি আমরা গত দিনের ক্লাসে পড়েছিলাম। ওকে, তো গত দিনের ক্লাস নিয়ে আর কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে বলুন, আমি আবার দেখিয়ে দেবো। কোন সেকশন নিয়ে প্রশ্ন সেটা আমাকে ক্লিয়ার বলবেন, তাহলে আমি সেই সেকশনটা আবার দেখিয়ে দেবো। ওকে, একবার ইন কলে জানান আমাকে, তারপরে আমরা আমাদের নতুন ক্লাসে ঢুকবো। না না, কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই, ক্লিয়ার। ওকে, তো চলুন তাহলে আমরা নতুন ক্লাসে ঢুকে যাই, রাইট।
স্যার প্লিজ একটু কি দেখাতে হবে বলুন। আচ্ছা, আজকে যিনি ফার্স্ট ক্লাস করছেন তিনি একটু ওয়েট করুন। আমরা শুক্রবারের দিন একটা ফুল রিক্যাপ, মানে প্রথম থেকে বৃহস্পতিবার অবধি যত ক্লাস হবে এই টোটাল ক্লাসটাকে আমরা ফুল রিক্যাপ করব একটা শুক্রবারের দিনকে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস কিভাবে ওই ডোমেনটায় কিভাবে গেলেন? আপনি ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে ওই ডোমেনটায় গেলেন? ওকে, ডোমেনটায় যাওয়া মানে আমার এই ডোমেনে ফ্রাইডে কখন আপনাদের সে নিয়ে আপনাদের গ্রুপে সব ডিসকাশন হবে, কোনো চিন্তা নেই। ওকে, পেজে এডিট নিয়ে আর একটু ডিসকাস। আচ্ছা, পেজের এডিট নিয়ে আর একটু ডিসকাস শুক্রবারে কখন ওটা আপনাদের গ্রুপে ডিসকাস হবে, ঠিক আছে? ওকে, চলুন আমরা চলে যাই একটু পেজ নিয়ে আর একবার দেখি, আর আমরা কিভাবে এখানে এসেছিলাম সেটা দেখি। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে আসি। এই যে এখানে পেজ ক্রিয়েট করেছি কি না, একটা হোম একটা সার্ভিস। পেজ কিভাবে ক্রিয়েট করলাম? পেজ এডিট অপশন। এই যে আমরা পেজ ক্রিয়েট করেছি কি, এই পেজটাকে আমি করলাম ডিলিট করে আবার ওই সেম পেজ আবার একটা ক্রিয়েট করি, ডিলিট পার্মানেন্টলি। এইবার আমরা কি করব না, আমাদের এই পেজেস এর মধ্যে আর ঢুকবো, এই পেজেস এর উপরে ক্লিক করব, এরকম ইন্টারফেস খুলবে। খোলার পরে এই পেজেস এর মধ্যে যে অ্যাড পেজ বাটনটা আছে ওপরে বাঁদিকে, ওপরে যে অ্যাড পেজ বলে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে এরকম পেজের নাম দিতে বলবে আমাকে। আমরা সুন্দর করে একটা পেজের নাম দিয়ে দিলাম, যেরকম দিয়েছিলাম SERVICE সার্ভিস বলে একটা পেজের নাম দিলাম। দেওয়ার পরে আমি কি করলাম, এই যে পাবলিশ বাটনটাকে আমি ক্লিক করলাম একবার, আবার একবার পাবলিশ এলো আমার সামনে, আবার করলাম ক্লিক পাবলিশ, মানে পাবলিশকে আমি দুবার ক্লিক করলাম। করার পরে আমার পেজটা লাইভ হয়ে গেল। দেখুন সার্ভিস ইজ নাও লাইভ, এখানে দেখিয়ে দিচ্ছে সার্ভিস ইজ নাও লাইভ, মানে এই সার্ভিস পেজটা এখন লাইভ হয়ে গেছে। তো এবার আমরা এডিট করব কোথা থেকে এই পেজটাকে, না এই এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমরা কাজ করব। তাই এই যে বাটনটা আছে এডিট উইথ এলিমেন্টর, এই বাটনটাতে ক্লিক করে আমরা এইরকম একটা এলিমেন্টর এডিটর পেজে ঢুকে গেছিলাম, ঠিক আছে? এই হচ্ছে পেজ এডিট। আর ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমরা কিভাবে এই ড্যাশবোর্ডে আসব সেটা আমি আপনাদেরকে বলেছিলাম, যে এই রকম করে ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল করার সময় ওয়ার্ডপ্রেসের ওখানে কি করবেন না, এইরকম লিখে রাখবেন কোথাও যে https ক্লাস, যে আমাদের ডোমেন নেম প্লাস স্ল্যাশ দিয়ে wp অ্যাডমিন। আর এদিকে আমি কি করেছিলাম না, এই যে আমার এই যে আইডি মানে ইউজার নেম যেটা বানিয়েছিলাম আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা আমি এখানে কপি করে রেখেছিলাম, এখানে সেভ করে রেখেছিলাম। সরি, তো এই কপি করে রাখতে বলেছিলাম কেন, কারণ পরবর্তীতে ঢোকার জন্য। তো পরবর্তীতে ঢুকতে গেলে আমাকে কি করতে হবে, এই যে আমাদের যে ইউআরএলটা আছে, এই যে digitalshome.online/wp-admin, এই ইউজার নেম, এই আমার লিঙ্কটাকে আমাকে কপি করতে হবে। কপি করে নিয়ে আমি ধরুন এখানে এটাকে লগ আউট করে দিই। লগ আউট করে দিলেই আপনি বুঝতে পারবেন। এবার যে কোনো নতুন ট্যাব নিলাম, নিয়ে নতুন ট্যাবের মধ্যে কি আমি ওই যে লিঙ্কটা রেখেছিলাম ওই লিঙ্কটা এখানে পেস্ট করলাম। পেস্ট করে কি করলাম, আমি এটাকে এন্টার মারলাম। এন্টার মারলে আমার এরকম একটা পেজ খুলে যাবে। খুলে দেওয়ার পরে ইউজার নামের জায়গায় আমার যে ইউজার নেম আমি এখানে সেভ করে, আপনার ইউজার নেম যেরকম সেভ করে রেখেছিলেন সেই ইউজার নেমটাকে কপি করবেন, করে নিয়ে এখানে বসাবেন। আর যখন আপনি এই যে পাসওয়ার্ডটা রেখেছিলেন, যেটা পাসওয়ার্ডটাকেও কপি করবেন, করে নিয়ে এইখানটাতে বসিয়ে দেবেন, ঠিক আছে? বসানোর পরে আপনি কি করবেন, এই লগ ইন বাটনে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে আসার যে রাস্তা। তো চলুন এবার আমরা আমাদের যে হোম পেজটা আছে সেই হোম পেজটাকে এডিট করব। তো হোম পেজটাকে এডিট করতে গেলে আমাকে কি করতে হবে, হোম পেজটাকে এডিট করতে গেলে আমাকে যেতে হবে কোথায়, পেজেস এর মধ্যে। সরি, হোম পেজটা এডিট করার আগে আমরা একটা কাজ করে নেব কি না, আমরা আগে এলিমেন্টর প্রোটা
লিঙ্কটা কপি করে না রাখা হলে কিভাবে লগ ইন করবো? লিঙ্কটা যদি কপি করে না রাখা হয় তাহলে সেটা আপনাকে করতে হবে, আমি বলছি। তাহলে আপনাকে যেতে হবে এইভাবে। ধরুন এই নতুন ট্যাব নিলেন, এখানে বাংলা সার্ভার থেকে যদি নেওয়া থাকে বিএনজি বাংলা সার্ভার খুলবেন। খোলার পরে এই লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পরে এই লগ ইন থেকে আপনারা এই এই জায়গায় আপনাদের যে এই বাংলা সার্ভারের যে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড বানিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দেবেন, দিয়ে লগ ইন করবেন। এখানে লগ ইন করার পরে ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ড থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে লগ ইন করলেন, করার পরে চলে যাবে সরাসরি ড্যাশবোর্ডে আমাদের নিয়ে। আমাদের যে ক্লায়েন্ট এরিয়া বা আমার নিজের যে এরিয়া, মানে আমার প্রত্যেকের নিজের এরকম ক্লায়েন্ট এরিয়া থাকবে, প্রত্যেকের নিজের ড্যাশবোর্ড, মাই ড্যাশবোর্ড বলে থাকে। এই মাই ড্যাশবোর্ডের মধ্যে আসবেন। আসার পরে এই যে শেয়ার্ড হোস্টিং প্রগতি, এই যে এখানটা ইউর অ্যাক্টিভ প্রোডাক্টস আর সার্ভিসেস, এর মধ্যে ক্লিক করবেন। এর মধ্যে এই জায়গাটার মধ্যে কোথাও একটা ক্লিক করবেন। ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? প্রোডাক্ট ডিটেলস পেজে নিয়ে চলে আসবে। প্রোডাক্ট ডিটেলস পেজ থেকে আপনাকে লগ ইন টু সি প্যানেল করতে হবে, সি প্যানেলে লগ ইন করতে হবে। এই সি প্যানেলে লগ ইন করার পরে সি প্যানেলে লগ ইন করে আপনি এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লস, এখানে চলে আসবেন। এটার উপরে ক্লিক করবেন, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লস। এখানে এই জায়গাটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাকে এই যে দেখিয়ে দেবে, এই যে আপনার যে ডোমেনটা, ধরুন আমার যে ডোমেনটা যে digitalshom.online, এখানে যে লেখা আছে এর পাশে যে লগ ইন বাটনটা আছে, লগ ইন বাটনটার মধ্যে ক্লিক করে আপনি ঢুকতে পারেন। ওকে, এই লগ ইন বাটনটার মধ্যে ক্লিক করে আপনি ঢুকতে পারেন, অথবা এই লগ ইন বাটনটার মধ্যে ক্লিক করে আপনি ঢুকতে পারবেন। আর যদি আপনার কাছে এই আইডি আর পাসওয়ার্ড থাকে, এই আইডি আর পাসওয়ার্ড যদি আপনার কাছে কপি করা থাকে, এই যে ইউজার নেম আর এই যে পাসওয়ার্ড, তাহলে আপনার যে ডোমেন নেম, আপনার এইটুকু আপনার ডোমেন নেম, এই ডোমেন নেমের পাশে /wp-admin দিয়ে আপনি লিখে দিয়ে আপনি সরাসরি ঢুকে যেতে পারেন। জাস্ট এই ডোমেন নেমের পেছনে স্ল্যাশ দেবেন, wp-admin দেবেন, দিলেই আপনার এই লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে, এই লিঙ্কটা রেডি হয়ে যাবে। আর তাছাড়া এখান থেকে তো এই যে লগ ইন করে আপনি ঢুকতে পারছেন। এই লগ ইন করবেন, করলে আপনাকে সরাসরি আপনার এরকম ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। ওকে, তো এটা একটু লম্বা রাস্তা, যার জন্যই আমি বলেছিলাম এত দূর করার দরকার নেই। এইরকম একটা এইটা আপনি কপি করে রাখুন, তাহলে আপনার কাজ হবে। আর যদি কপি করতে ভুলে যান, তাহলে এই আপনার যে ডোমেন নেম, এইটুকু ডোমেন নেম, আপনার ডোমেন নেমের পাশে /wp-admin দিয়ে আপনি এন্টার মারবেন। আপনাকে ওই ড্যাশবোর্ডের যে লগ ইনের যে জায়গাটা, ওখানে নিয়ে যাবে। তারপরে ওখানে এই যে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা, এই দুটো দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন। ওকে, তো চলুন এবার এলিমেন্টর প্রোটা আমরা ইনস্টল করব। তো এই দুটো পেজ আমরা কেটে দিই, এই দুটো পেজ আবার তো লাগছে না আমাদের। তো এলিমেন্টর প্রোটা আমরা ইনস্টল করব। এবার এলিমেন্টর প্রো যেহেতু আমরা ইনস্টল করব, এলিমেন্টর প্রো ইনস্টল করতে গেলে আমাদের কি করতে হবে স্যার? না স্যার, আমাদেরকে এলিমেন্টর প্রোটা, এই যে আমরা যেরকম ভাবে এলিমেন্টর এই প্লাগইনস এর মধ্যে গিয়ে আমরা এলিমেন্টর কি করেছিলাম, এই অ্যাড প্লাগইন করে এখানে সার্চ করেছিলাম। তো ওই যেখানে দেখালাম ওখানে সার্চ করেছিলাম তো, একবার বলুন সবাই, যে প্লাগইনস এর মধ্যে গিয়ে ওখানে সার্চ করেছিলাম এলিমেন্টরটা। সবাই একবার জানান। জি জি জি, ওকে। তাহলে ওখানে সার্চ করেছিলাম, কিন্তু আমি প্রোটা ওখানে আমি পাবো না, কারণ প্রোটা হচ্ছে পেইড ভার্সন। প্রোটা আমি এখানে পাবো না। প্রোটা আমাকে কি করতে হবে? আলাদাভাবে পেইড ভার্সন আমাকে নিতে হবে। নিয়ে এই যে আমার কাছে এখানে রাখা আছে, কোথায় গেল দেখাচ্ছি, এই যে আমার কাছে এখানে এখানে এই যে এলিমেন্টর প্রো 3.30 ভার্সনটা আমার এখানে রাখা আছে। এরকম জিপ ফাইল থাকবে, এরকম জিপ ফাইল আমাকে এখানে নিয়ে আসতে হবে। তো এই জিপ ফাইলটা আমি আপনাদের সকলকে দিয়ে দেবো কালকে সকালবেলায়, আমাদের সাপোর্ট টিম থেকে সকলকে দিয়ে দেবে, ঠিক আছে? চিন্তার কোনো বিষয় নেই যে এটা আপনাকে আলাদাভাবে নিতে হবে বা কিছু করতে হবে, চিন্তা নেই। এই ফাইলটাই আমি আপনাদের সকলকে প্রোভাইড করে দেব। ওকে, তো এখান থেকে আমাকে এই যে আমরা যদি আমাদের এই এলিমেন্টর প্রোটা ইনস্টল করতে হয়, তাহলে কিভাবে করতে হবে স্যার? ধরুন ড্যাশবোর্ডে আছি, একদম প্রথম থেকে আবার দেখি, ড্যাশবোর্ডে আছি, এলিমেন্টর প্রোটা যেহেতু আমি এখানে এর ভেতরে পাবো না, এর ভেতরে আমি এলিমেন্টর প্রোটা পাবো না, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সরাসরি প্লাগইনস এর মধ্যে যেতে হবে। প্লাগইনস,
প্লাগইনস এর মধ্যে গিয়ে আমাকে প্লাগইন যেহেতু অ্যাড করতে হবে, সেহেতু আমাকে এই অ্যাড প্লাগইনে যেতেই হবে। আমাকে প্লাগইন অ্যাড করতে গেলে এই অ্যাড প্লাগইনে যেতেই হবে, সে আমি আমার সিস্টেম থেকে নিয়ে দিই আর এদের ভেতর থেকে ওয়ার্ডপ্রেস এর ভেতর থেকে কোনো প্লাগইন ইনস্টল করি, আমাকে এই অ্যাড প্লাগইনে যেতেই হবে। এই কথাটা মাথায় রাখবেন যে আমাকে এই অ্যাড প্লাগইনে যেতেই হবে। তো অ্যাড প্লাগইনে আমরা চলে যাবো। কি করলাম আরেকবার দেখি, ড্যাশবোর্ডে ছিলাম, ড্যাশবোর্ড থেকে আমরা প্লাগইনস এর মধ্যে এলাম, প্লাগইনস এর মধ্যে এসে এই যে উপরে যে অ্যাড প্লাগইন, যেখান থেকে আমরা এলিমেন্টর ইনস্টল করেছিলাম, যে বাটন ক্লিক করে সেই বাটনের উপরে আবার ক্লিক করব, অ্যাড বাটন, অ্যাড প্লাগইন বাটনে আমরা ক্লিক করব। তো অ্যাড প্লাগইন বাটনে ক্লিক করার পর আমরা এখানে পেয়ে যাবো, যেখানটা অ্যাড প্লাগইন ছিল সেখানটা একটা বাটন পেয়ে যাবো আপলোড প্লাগইন, মানে আমরা ওই আমাদের সিস্টেম থেকে ওই যে এলিমেন্টার প্রোটা আছে ওটাকে আমরা আপলোড করে দেব। এই আপলোড প্লাগইন অপশনটাকে আমরা ক্লিক করব। কিভাবে, এই ক্লিক করলাম, করলে দেখুন এইরকম একটা চুজ ফাইল বলে একটা অপশন চলে এলো, চুজ ফাইল বলে একটা অপশন চলে এলো। তো এই অবধি সবাই কি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা নিয়ে আসবো আপলোড ফাইল করতে গেলে? জি 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 জি, ক্লিয়ার ক্লিয়ার, জি, ওকে ওকে ওকে, জি ক্লিয়ার, ওকে ওকে। আরেকবার অবশ্যই অবশ্যই আরেকবার দেখিয়ে দেবো, চলুন আরেকবার দেখে নিই, দেখে নিয়ে আমরা পরের কাজে চলে যাবো। তো আমরা এই ড্যাশবোর্ডে ছিলাম, কোথায় ছিলাম না, আমাদের প্রথমে আসলে আমাদের এরকম ড্যাশবোর্ডই থাকবে আমাদের সামনে, যখনই আমরা লগ ইন করবো আমাদের সামনে ড্যাশবোর্ডই থাকবে। তো এই ড্যাশবোর্ড থেকে আমরা কোথায় যাবো, প্লাগইনস, প্লাগইনস এর উপরে ক্লিক করলে এই যে উপরে অ্যাড প্লাগইন বাটন, এই অ্যাড প্লাগইন বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আমরা আগেও দেখেছি। কেন কেন দেখেছি, কারণ আমরা আগে এলিমেন্টরটা এখান থেকে ইনস্টল করেছিলাম। তো সেই জন্য আমরা এরকম ইন্টারফেস আমাদের পরিচিত, খুবই পরিচিত, কারণ কাল কাল থেকে আমরা এই ইন্টারফেসটা দেখছি। তো এবার আমরা এই যখন এলিমেন্টর প্রো অর্থাৎ আমার সিস্টেম থেকে কোনো একটা ফাইল আমি এখানে আপলোড করব, কোনো একটা প্লাগইন আমি এখানে আপলোড করব, তো তখন আমাকে কি করতে হবে, এখানে আপলোড প্লাগইন বলে দেখুন ওপরটাতে অপশন আছে, অ্যাড প্লাগইনের পাশে এখানে দেখুন এই যে আপলোড প্লাগইন বলে একটা অপশন এখানে আছে, একটা বাটন আছে। এই বাটন, এই যে বারবার বাটন বাটন বলছি, এই বাটন শব্দটা কিন্তু মাথায় রাখবেন। আমি কিন্তু একটু পরেই বাটন নিয়ে শুরু করে দেবো কিন্তু, ঠিক আছে? এই বাটন কথাটা মাথায় রাখবেন, ওকে? তো এই বাটনটাতে আমরা কি করব, ক্লিক করব, এই আপলোড প্লাগইন বলে যে বাটনটা আছে এই বাটনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাকে এইরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে, চুজ ফাইল বলে একটা ইন্টারফেস চলে আসবে। তো এই চুজ ফাইল অপশনের মধ্যে আমরা ক্লিক করব, এই যে চুজ ফাইল অপশনটা আছে এখানটায়, এই চুজ ফাইল অপশনে ক্লিক করব। আমরা কি করব আরেকবার দেখি, প্লাগইনস এর মধ্যে যাই, প্লাগইনস থেকে কোথায় গেছিলাম, অ্যাড প্লাগইন, প্রয়োজনে লিখে নিন, প্লাগইনস থেকে অ্যাড প্লাগইন, যেহেতু কালকে করতে হবে আপনাদের এটা অবশ্যই লিখে নিন। ড্যাশবোর্ড থেকে যাব, এলিমেন্টর প্রো ইনস্টল করতে গেলে ড্যাশবোর্ড থেকে যাব প্লাগইনসে, প্লাগইনস এর মধ্যে গিয়ে এই অ্যাড প্লাগইন বাটনে ক্লিক করব। অ্যাড প্লাগইন বাটনে ক্লিক করার পরে অ্যাড প্লাগইন বাটনের পাশে যে অ্যাড প্লাগইনস যেখানে লেখা তার পাশেই আপলোড প্লাগইন বাটনটা আমরা পেয়ে যাব। এই আপলোড প্লাগইন বাটনে আমরা ক্লিক করব, করার পর এখানে একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে কি লেখা আছে, ইফ ইউ হ্যাভ এ প্লাগইন ইন এ জিপ ফরম্যাট ইউ মে ইনস্টল অর আপডেট ইট বাই আপলোডিং ইট হেয়ার। মানে আপনার কাছে যদি কোনো প্লাগইন যেটা কিনা জিপ ফরম্যাটে থেকে থাকে তবে আপনি সেটাকে এখানে আপলোড করে ইনস্টল করতে পারবেন, ওকে? তো আমার এখানে ফাইলটা কি আছে, জিপ ফরম্যাটে আছে, দেখুন চেন টানা, এই চেন টানা ফরম্যাট মানে এটাই হচ্ছে জিপ ফরম্যাট বলে। তো এই জিপ ফরম্যাটে আছে, তো এই জিপ ফরম্যাটের ফাইলটাকে আমরা কি করব, এখানে এই চুজ ফাইল, তাহলে আপলোড প্লাগইন করার পরে আমরা এই চুজ ফাইলে যে বাটনটা আছে এটাতে ক্লিক করব। চুজ ফাইল বাটনে ক্লিক করার পরে এইরকম আমাদের সিস্টেমের ভেতরের যে ফাইলগুলো আছে সেই ফাইলের সেকশনটা খুলে যাবে। এই ফাইলের সেকশনে আমার যেখানে থাকবে, আমাদের ডাউনলোডস এর মধ্যে রয়েছে, তো ডাউনলোডস এর মধ্যে এখানে একটু নিচে আছে, একটু নিচে আমরা দেখি এই যে এলিমেন্টর প্রো 3.30, এটা জিপ ফাইল। এই ফাইলটাকে আমরা সিলেক্ট করব, করে আমরা ওপেন করব। কি করলাম, আপলোড প্লাগইন থেকে চুজ ফাইল, চুজ ফাইল থেকে আমাদের ডাউনলোডস এর মধ্যে আছে,
ডাউনলোডস এর মধ্যে গিয়ে আমরা একটু নিচে নেমে আসবো, যেখানে আমাদের এলিমেন্টার প্রোটা আছে, যেখানে আপনার থাকবে সেখানে। এই এলিমেন্টার প্রো 3.30 এটাকে আমরা ক্লিক করব, সিলেক্ট করব, যেটাকে বলে সিলেক্ট করা, সিলেক্ট করব করে আমরা ওপেন করে দেবো। এখানে ওপেন করে দিলে দেখুন এখানে চলে এসছে এলিমেন্টার প্রো 3.30 জিপ। তো এইবার আমাদের কাজ হবে ফাইলটা চুজ করার পরে এটাকে আমাদের করতে হবে কি ইনস্টল। এই যে ইনস্টল বাটন, এই ইনস্টল বাটনে ক্লিক করে এটাকে করতে হবে আমাদের ইনস্টল। তো আবার দেখি আমরা কি করেছিলাম, আপলোড প্লাগইন, আপলোড প্লাগইন থেকে চুজ ফাইল, চুজ ফাইল থেকে আমাদের এরকম একটা ইন্টারফেস খুলে গেল। খোলার পরে এর মধ্যে থেকে আমরা যে এলিমেন্টার প্রোটা আমরা যেখানে রেখেছি আমাদের সিস্টেমে সেখানে যাব, সেখানে গিয়ে এই ডাউনলোডস এর মধ্যে রেখেছিলাম, ডাউনলোডস এর মধ্যে গিয়ে যেখানে আমার আছে সেই এলিমেন্টার প্রোটাকে আমরা সিলেক্ট করব, করে ওপেন করব, করলে আমার এলিমেন্টার প্রোটা এখানে চলে আসবে। আসার পরে এটাকে কি করব, ইনস্টল নাও করব। এই যে ইনস্টল নাও বাটন, এটাতে আমি ক্লিক করব, সরি এটাতে আমি ক্লিক করবো। এটাতে ক্লিক করলেই আমার এলিমেন্টার প্রোটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো চলুন আমরা করে দিই, এটাতে ইনস্টল নাওতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন আমার এটা ইনস্টল হওয়া, দেখুন এই উপরে লোডিং হওয়া শুরু হয়ে গেছে, মানে এটা আপলোড হচ্ছে। আমার এখানে কি দেখাচ্ছে, এটা অনেকেরই দেখাবে এররটা, দ্য আপলোডেড ফাইল এক্সিডস দ্য আপলোড ম্যাক্স ফাইল সাইজ ডিরেক্টিভ ইন পিএইচপি INI, ঠিক আছে, পিএইচপি ইনি বলা হয় এটাকে, পিএইচপি এরর দিচ্ছে। তো এইটা অনেকেরই দেখাবে। তো এই এররটাকে আমরা ঠিক করব কিভাবে, এই এররটাকে আমরা ঠিক করব কিভাবে, এই এররটাকে আগে আমরা দেখে নিই এই অবধি যতদূর করিয়েছি এই অবধি ক্লিয়ার কিনা। এই অবধি সবার ক্লিয়ার তো? একবার বলুন আমাকে। জি জি ক্লিয়ার, ওকে। এইবার আমাদের এই রকম যখন এরর দেবে, এরর দিলে ফাইল কই পাবেন, ফাইল আমি দিয়ে দেবো। বাংলা স্যার বাংলা সার্ভার কি কেনা লাগবে? বাংলা সার্ভার কেনা লাগবে বলতে আপনার ডোমেন হোস্টিং কিনতে হবে, বাংলা সার্ভার কিনতে হবে না, ডোমেন আর হোস্টিং। ওকে, আরেকবার দেখাবো, অবশ্যই দেখাবো আরেকবার। আমরা আগে যে আমাদের যে এররটা দিল ফাইল সাইজ এরর, তো ফাইল সাইজ এররটা আমরা ঠিক করে নিই। তো ফাইল সাইজ এরর দিলে আমরা, এটা কি কালকের ক্লাস? না স্যার এটা কালকের ক্লাস না, এটা আজকের ক্লাস চলছে, ঠিক আছে। কোনো কারণে কারেন্ট চলে গেলে কালকে আমাকে নক করবেন, আমি আপনাদের সঙ্গে পার্সোনালি ইয়ে করে দেব ক্লাস। আজকে কি বার, আজকের বারটা দেখে নিই আমরা। আজকে হচ্ছে বৃহস্পতিবার। কালকে সকালবেলায় আপনাদের গ্রুপে মেসেজ চলে যাবে, কালকে একটা পুরো রিক্যাপ ক্লাস প্রথম থেকে আজকের ক্লাস অবধি পুরো রিক্যাপ ক্লাস কালকে একটা অর্গানাইজ করা হবে। ওকে, তো চলুন এবার আমরা আমাদের কাজে ফিরে যাই। কালকের ক্লাস মিস করেছেন অসুবিধা নেই, আগামীকালকে সমস্ত ক্লাস, আগে যা ক্লাস হয়েছে সব ক্লাসে রিকাপ হবে আগামীকাল, ঠিক আছে। সময় সবকিছু আপনাদের নিয়ে আলোচনা সাপেক্ষে বলে দেওয়া হবে গ্রুপে সব, ঠিক আছে, চিন্তা নেই। ওকে, তো চলুন এবার আমরা ওই এররটা ঠিক করতে হবে আমাদের। এররটা কোত্থেকে ঠিক করব, একটা নতুন ট্যাব খুললাম, খুলে আমরা কোথায় যাবো না, বাংলা সার্ভারে চলে গেলাম, গিয়ে লগ ইন করলাম। মানে আমাদের মোদ্দা কথা হচ্ছে আমাদের যেতে হবে আমাদের এই ড্যাশবোর্ডে, আমাদের এই ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে আসা আমরা, আমাদের মুখস্থ হয়ে গেছে কিভাবে আমাদের ড্যাশবোর্ডে আসতে হয়, দেখার আর কোনো দরকার নেই। যদিও দরকার থাকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো ড্যাশবোর্ডে আসতে গেলে আমাদের কি করতে হয়, ড্যাশবোর্ডে আসতে গেলে আমাদের বাংলা সার্ভারে আসতে হয়, এসে লগ ইন বাটনে ক্লিক করতে হয়, করলে আমাদের এখানে ইমেল অ্যাড্রেস আর এখানে পাসওয়ার্ড দিয়ে এই লগ ইন বাটনে ক্লিক করে আমাদের লগ ইন করে নিতে হয়। লগ ইন করলেই আমাদের কোথায় চলে যায় না, আমাদের ড্যাশবোর্ডে চলে আসি। তো ড্যাশবোর্ডে চলে আসলে তারপরে আমরা যাব কোথায়, সি প্যানেলের মধ্যে চলে যাব। সি প্যানেল কোথায় যাব, ড্যাশবোর্ড থেকে সি প্যানেল। সি প্যানেল কিভাবে যায়, এই যে ইওর অ্যাক্টিভ প্রোডাক্টস আর সার্ভিসের এই জায়গাটাতে ক্লিক করলে আমাদের প্রোডাক্ট ডিটেলস দেখিয়ে দেবে। এই যে প্রোডাক্ট ডিটেলস ক্লিক করলাম, প্রোডাক্ট ডিটেলসে চলে এলো। এখান থেকে এই যে লগ ইন টু বড় বড় করে লেখা আছে লগ ইন টু সি প্যানেল, এই লগ ইন টু সি প্যানেলে ক্লিক করলে আমাদের সি প্যানেলের মধ্যে নিয়ে চলে এলো। সি প্যানেলের মধ্যে নিয়ে চলে আসার পরে আমাদের কি দেখাচ্ছিল, পিএইচপি এরর দেখাচ্ছিল। তাহলে আমরা এই সার্চ বারে সার্চ করি পিএইচপি, এই যে দেখুন মাল্টি পিএইচপি ইনি এডিটর, এই পিএইচপি ইনি দেখাচ্ছিল INI, তো এই মাল্টি পিএইচপি ইনি এডিটর
এটার উপরে আমরা ক্লিক করব। কি করলাম, সি প্যানেলে এলাম, সি প্যানেল থেকে এখানে সার্চ করলাম পিএইচপি ইনি এডিটর। এই ইনি এডিটরের উপরে ক্লিক করলাম, করার পরে আমাকে এইরকম একটা ইন্টারফেস চলে এলো। এবার এখান থেকে আমার সিলেক্ট লোকেশন দেখাচ্ছে, দেখুন এইরকম জায়গায় আসার পরে এখানে একটু নিচে এসে দেখবেন এই যে সিলেক্ট লোকেশন একটা বক্স আছে, এই বক্সের উপরে ক্লিক করলে এরকম খুলে যাচ্ছে। তো কি সিলেক্ট লোকেশন, আমার আপনার এরকম সিলেক্ট লোকেশন করার পরে দেখবেন হোম ডিরেক্টরি আর আপনার যে ডোমেনটা সেটা দেখাবে। তো আমার যেহেতু আরো দুটো ডোমেন এক্সট্রা রয়েছে, তো আরো দুটো ডোমেন দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে সিলেক্ট লোকেশন কি সিলেক্ট করব, digitalshom.online এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এর যে পিএইচপি যে ভার্সন যা যা আছে সব দেখুন এখানে এই যে খুলে গেছে, ঠিক আছে। এর যে পিএইচপি ভার্সন যা যা আছে এখানে সব খুলে গেছে, ঠিক আছে। খুলে যাওয়ার পর এগুলোকে আমরা একটু একটু করে বাড়িয়ে দেবো, ঠিক আছে। ম্যাক্স ফাইল সাইজ বাড়িয়ে দেবো, ম্যাক্স এক্সিকিউশন টাইম 60 আছে, 60 থাক। ম্যাক্স ইনপুট টাইম 60 থাক। মেমোরি লিমিট 512 এমবি করে দিলাম। আপলোড ম্যাক্স ফাইল সাইজটা এটা কেটে এটাকে আমরা করে দিই কত, 700 এম করে দিলাম। 700 এম করে দিয়ে দেখি আমাদের হয় কিনা। 700 এম করে দিয়ে আমরা কি করলাম, এই যে এই যে মেমোরি লিমিটটা 512 এমবি করে দিলাম। পোস্ট ম্যাক্স সাইজটাও 512 এমবি আছে থাক। আপলোড ম্যাক্স ফাইল সাইজ একটু যেটুকু যা ছিল তার থেকে একটু বাড়িয়ে দিলাম। দিয়ে আমরা কি করব, এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এই অবধি সবার বোঝা গেল? সবাই একটু আমাকে জানান যে আমরা কোথা থেকে কোথায় এলাম, মাল্টি পিএইচপি নিতে এসে কি করলাম। বোঝা গেল? একবার বলুন। জি জি স্যার বুঝিনি, বোঝেননি, ওকে আমি আবার দেখাবো, সমস্যা নেই। জি বুঝিনি, আরেকবার, অবশ্যই। তো চলুন আরেকবার দেখে আসি, আরেকবার দেখি। ওকে, তো আমরা কোথায় ছিলাম, যেটা যেমন ছিল সেটা তেমন করে দিই। ওকে থাক, ছেড়ে দিন। অ্যাপ্লাই যেহেতু করা হয়ে গেছে ছেড়ে দিন। আমরা সি প্যানেলে চলে যাই। আমরা কোথায় ছিলাম, ড্যাশবোর্ডে ছিলাম। ড্যাশবোর্ড থেকে আমরা কোথায় গেলাম না, আমাদের সি প্যানেলে লগ ইন করতে হবে। সি প্যানেলে লগ ইন করার জন্য আমরা বারবার দেখেছি এই শেয়ার হোস্টিং প্রগতি, এর উপরে আমরা শেয়ার হোস্টিং এর উপরে ক্লিক করব। করলে আমাদের যে প্রোডাক্ট ডিটেলস পেজ চলে আসবে। এখান থেকে আমরা কি করব, লগ ইন টু সি প্যানেল। করার পর সি প্যানেলে লগ ইন করার পর আমাদের এই যে যে সার্চ বারটা আছে, সার্চ বারে আমরা কি সার্চ করব, পিএইচপি। এই যে দেখুন পিএইচপি সার্চ করার সঙ্গে সঙ্গে মাল্টি পিএইচপি আইএনআই এডিটর, এটার উপরে আমরা করে দেবো ক্লিক। ক্লিক করার পরে কোথায় এরকম একটা বেসিক মোডে নিয়ে চলে আসবে। আসার পরে এই যে কনফিগার পিএইচপি আইএনআই বেসিক সেটিংস এর মধ্যে এই যে সিলেক্ট এই লোকেশনের উপরে ক্লিক করবেন। করে আপনার যে ডোমেনটা আছে সেই ডোমেনটাকে সিলেক্ট করবেন। ডোমেনটাকে সিলেক্ট করলে আপনার ডোমেনের পিএইচপি তে কি মেমোরি, কি ভার্সন, কি কি আছে সব এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। দেখানোর পরে এই ম্যাক্স ইনপুট টাইম, ম্যাক্স এক্সিকিউশন টাইম এখানে হয়তো 30 থাকবে, আপনার এটাকে 60 করে দেবেন। তারপরে আপলোড ম্যাক্স ফাইল সাইজ যা থাকবে একটু বাড়িয়ে দেবেন। এই যে পোস্ট ম্যাক্স সাইজ এটা হয়তো 512 থাকবে, সরি 256 থাকবে, সেটাকে 512 করে দেবেন। মেমোরি লিমিটটাকে 512 করে দেবেন। দিয়ে কি করবেন, আপনি এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এবার দেখবেন তারপরেও যদি না হয় তখন অন্য রাস্তা আমরা অবলম্বন করব। এবার আমরা চলে যাব অ্যাড প্লাগইনসে, যেখানে আমাদের ড্যাশবোর্ডে ছিলাম। আমাদের ড্যাশবোর্ডে ফিরে এলাম। ফিরে এসে আমরা আবার সেই প্লাগইনটাকে ইনস্টল করার চেষ্টা করব। প্লাগইনসে যাব, প্লাগইনস থেকে সেম ভাবে অ্যাড প্লাগইনে যাব। অ্যাড প্লাগইন থেকে সেই আবার আপলোড প্লাগইনে গিয়ে চুজ এ ফাইল চয়েস করব, যেখানে আমাদের ফাইলটা আছে। এটা দেখিয়েছি আগে দুবার। তো সেই ফাইলটাকে সিলেক্ট করে ওপেন করে দেব, দিয়ে আবার ইনস্টল করার চেষ্টা করব। ইনস্টল করার চেষ্টা করে দেখি কি হয়।
ইনস্টল নাওতে ক্লিক করলাম, করার পরে দেখুন এবার দেখুন আমাদের ফাইলটা আশা করি নিয়ে নেবে, যেহেতু আমরা আমাদের ম্যাক্স ফাইল আপলোড সাইজ বাড়িয়ে দিয়েছি, তাহলে আমাদের ওটা নিয়ে নেওয়ার কথা। ওকে, চলুন লোডিংটা হতে দিই। লোডিং হয়ে গেল, এই যে লোডিং হয়ে গেল আমার, এবার কোনো এরর দেয়নি। কি দিয়েছে? ইনস্টলিং প্লাগইন ফ্রম আপলোডেড ফাইল এলিমেন্টর প্রো 3.30.zip। এটা কি করব এবার? এই অ্যাক্টিভেট প্লাগইন। এই অবধি সবার ক্লিয়ার? এই অবধি সবার ক্লিয়ার? আমি একবার ইন কলে জেনে নিই এই অবধি সবার ক্লিয়ার কিনা। জি ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে ওকে, তো চলুন এবার আমরা তার পরের কাজে যাই। এবার আমরা আমাদের কি করতে হবে? প্লাগইন আমরা আগের বারও দেখেছি, প্লাগইন যখন আমরা ইনস্টল করলাম এলিমেন্টরটাকে আমাদের অ্যাক্টিভেট করতে হয়েছিল, রাইট? তো এই যে দেখুন অ্যাক্টিভেট প্লাগইন বলে যে অপশনটা রয়েছে, এখানে যে বাটনটা রয়েছে, বাটন মনে রাখবেন, বাটন। এই বাটনটাকে আমরা কি করব? ক্লিক করব। আমাদের ইনস্টল হওয়ার পরে এই বাটনটাকে আমরা ক্লিক করব। বাটনটাকে ক্লিক করলে আমাদের এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো চলুন আমরা অ্যাক্টিভেট প্লাগইন বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে দেখুন আমাদের এলিমেন্টর প্রো অ্যাক্টিভেট হয়ে গেছে, রাইট? আমাদের এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমরা এলিমেন্টর প্রো একটি অ্যাক্টিভেট যখন হয়ে গেছে, এবার আমরা পেজ বিল্ড মানে পেজ এডিট করতে গিয়ে দেখি ওখানে এখনো সেই লক চিহ্ন দেখাচ্ছে কিনা। চলুন তাহলে এবার কোথায় যাব? পেজেসে চলে যাবো। পেজেস পেজেস এবার আমাদের মেন ডেভেলপমেন্টের কাজে, এতক্ষণ তো ব্যাক এন্ডে অনেক কাজ করেছি, এইবার মেন ডেভেলপমেন্টের কাজে যাবো আমরা, ফ্রন্ট এন্ডের কাজে যাবো। এতক্ষণ আমরা যা করলাম ব্যাক এন্ডের সমস্ত কাজ করলাম, এবার আমরা চলে যাই ফ্রন্ট এন্ডের কাজে। তো এই যে পেজেসে গেলাম, পেজেসের উপরে ক্লিক করলাম, করার পরে এই যে হোম পেজটা দেখুন, হোম পেজের উপরে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি দেখুন, এই দেখুন একদম এই পাশে এডিট উইথ এলিমেন্টর বলে একটা লেখা আসছে, আসছে তো? যখন এই যে মাউস সরিয়ে নিচ্ছি কিচ্ছু লেখা নেই, মাউসটা যখন নিয়ে যাচ্ছি তখন দেখুন এডিট উইথ এলিমেন্টরটা আসছে। তো এটাকে যাদের এডিট উইথ এলিমেন্টর আসবে না তারাই সরাসরি এই যে একদম ছোট্ট করে এডিট লেখা আছে এই এডিটের উপরে ক্লিক করবেন, করলে কি হবে? এই রকম জায়গায় নিয়ে চলে আসবে। নিয়ে আসার পরে এই দেখুন উপরে আছে এডিট উইথ এলিমেন্টর, এখান থেকে চলে যাবেন এলিমেন্টর দিয়ে এডিট করবেন, অথবা এখান থেকে সরাসরি যদি আসে আপনাদের, তো এখান থেকে সরাসরি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দেবেন, দিলেই দেখবেন আপনার পেজ এডিট উইথ এলিমেন্টর শুরু হয়ে গেছে। এই চলে এলো আমাদের ইন্টারফেস। এবার একটু খাতা কলম বের করতে হবে স্যার, প্রত্যেকের খাতা কলম বের করতে হবে, কারণ এই জিনিসগুলো সারা ওয়েবসাইটের কাজে, ওয়েবসাইট করার সময় প্রত্যেক জায়গায় কাজে লাগবে। এই জিনিসগুলো ভুল করলে চলবে না, এই জিনিসগুলোর নাম, ঠিক আছে? তো আমরা একবার দেখে নিই আমাদের যে প্রো ভার্সন, এই যে প্রো ভার্সনের সমস্ত কিছু এখানে লক ছিল, কোনোটায় লক আর নেই, প্রত্যেকটা লক উঠে গেছে। আমরা এবার প্রত্যেকটা ইউজ করতে পারবো, রাইট? এই যে প্রো, আমাদের প্রো অলরেডি রেডি হয়ে গেছে, আমরা এবার প্রত্যেকটা জিনিস আমরা ইউজ করতে পারবো, ড্র্যাগ এন্ড ড্রপ করে করে আমরা কাজ করব। তো এবার এখানে কিছু জিনিস আমরা চিনে নিই, রাইট? এখানে কিছু জিনিস আমরা এবার চিনে নেব, দেখে নেব এখানে আমাদের কি কি আছে। তো সবার প্রথমে দেখুন এখানে একটা ই বাটন আছে, এলিমেন্টারের যে একটা সিম্বল, এখানে একটা প্লাস বাটন আছে, এটাকে বলা হয় অ্যাড এলিমেন্ট। প্রয়োজনে লিখে নিন আপনারা, যাদের মনে থাকবে না তারা লিখে নিন, এটা হচ্ছে অ্যাড এলিমেন্ট। আমি কিন্তু বলবো, যখন যখন বলবো তখন তখন এগুলোতে ক্লিক করতে হবে, ঠিক আছে? অ্যাড এলিমেন্ট। আর এটা আছে সাইট সেটিং, এই সাইটের একটা সেটিং করার জন্য সাইট সেটিং একটা অপশন। এখানে আছে স্ট্রাকচার অপশন, স্ট্রাকচার অপশনে ক্লিক করলে কি হয়? এখন স্ট্রাকচারের এই জায়গায় বেরিয়ে আসে আমাদের কোন স্ট্রাকচার পরপর পরপর চার্ট অনুযায়ী স্ট্রাকচার বেরিয়ে আসবে। তারপরে এখানে আছে নোটস সেটিং, মানে নোটস এর একটা অপশন আছে এখানে। এখানে আছে আমাদের যে অ্যাস্ট্রা যে থিম দিয়ে কাজ করছি তার একটা সিম্বল আছে, এটা আমরা কোন পেজটাকে আমরা এডিট করছি তার নাম এখানে থাকছে, সেই পেজ সেটিংস। এই যে হোম পেজের যে সেটিংস, সেই পেজ সেটিংস এখানে থাকছে। এটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভার্সন, এটা হচ্ছে আমাদের ট্যাবলেট ভার্সন, এটা হচ্ছে আমাদের মোবাইল ভার্সন, এবং সবশেষে আর বেশি কিছু এখানে দেখতে হবে না, এখানে জাস্ট এটা দেখে রাখুন প্রিভিউ চেঞ্জেস, মানে
প্রিভিউ দেখার জন্য আমি কি কি করলাম সেটা আমি যখন দেখবো একটা ওয়েবসাইট হিসেবে, সেটা এইভাবে দেখতে পারি এখান থেকে। আর যা কাজ করব এই যে পাবলিশ বাটনটাতে ক্লিক করে আমরা পাবলিশ করে করে রাখবো। ওকে, আমরা আগেও পেজ ক্রিয়েট করার সময় পাবলিশ বাটনে ক্লিক করেছিলাম দুবার, এখানেও যা কাজ করব এই পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে করে রাখবো। এটা সেভ বাটন হিসাবে, এটা সেভ বাটন, ঠিক আছে। যেটুকু কাজ করব সেটুকু এখানে সেভ হবে। তো এইটুকু নিয়ে কার কি সমস্যা একটু বলুন। আপনারা আহসান সাহেব হ্যান্ড রেজ করেছেন, এখনই হ্যান্ড রেজ করার। স্যার একটু লেটে জয়েন করেছি, তাই এলিমেন্টর প্রো ফাইলটা কিভাবে পাবো যদি একবার বলতেন। এলিমেন্টর প্রো ফাইলটা আপনি ইনস্টল করা নিশ্চয়ই দেখে নিয়েছেন, তো আর কোনো সমস্যা নেই। এলিমেন্টর প্রো ফাইলটা আমরা আপনাকে প্রোভাইড করে দেব, ঠিক আছে। হ্যাঁ, বাংলা সার্ভার ওয়েবসাইট থেকে ই কমার্স চলে। স্যার এই এই একটা সেকশন শেখাচ্ছি, তার মধ্যে যদি আপনি অন্য কিছু জিজ্ঞেস করেন তাহলে স্যার গুলিয়ে যাবে, অন্য সবার গুলিয়ে যাবে। আপনি লাস্টে জিজ্ঞেস করুন, কোশ্চেন সেশনে জিজ্ঞেস করুন, কোনো সমস্যা তো আমাকে ফোন করুন। দেখুন, অন্য জায়গা থেকে ডোমেন হোস্টিং গেলে সেখানে সি প্যানেল থাকবে না ডিরেক্ট প্যানেল থাকবে নাকি এইচ প্যানেল থাকবে, সেটা হোস্টিং কোম্পানির ওপর নির্ভর করে। কোন জায়গায় এইচ প্যানেল থাকে, ডিরেক্ট প্যানেল যাদের থাকে তাদের থেকে হোস্টিং নেবেন না, কারণ ডিরেক্ট প্যানেলের কাজ আপনারা করতে পারবেন না। খুবই কমপ্লিকেটেড কাজ হচ্ছে ডিরেক্ট প্যানেলের কাজ, ঠিক আছে। এলিমেন্টর ফাইল কিভাবে ইনস্টল করে, এলিমেন্টর প্রো ফাইল কিভাবে ইনস্টল করে, আচ্ছা এলিমেন্টর প্রো ফাইল কিভাবে ইনস্টল করে, ওকে আমি আরেকবার আপনাকে প্রয়োজনে দেখিয়ে দিচ্ছি, আরেকবার, কোনো সমস্যা নেই। এলিমেন্টর প্রো ইনস্টল করা থেকে আরেকবার দেখছি, রাইট। চলুন, কোনো অসুবিধা নেই, আপনি শিখতে পারেননি যখন আমি অবশ্যই দেখাবো। তো চলুন, এই চলে এলাম ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব কোথায়, প্লাগইনসে, কারণ এলিমেন্টর প্রোটাও একটা প্লাগইনস। তো আমরা প্লাগইনস ইনস্টল করব। এই প্লাগইনস এর মধ্যে ক্লিক করলাম, করার পরে এই এলিমেন্টর প্রো এখানে চলে এসছে। তো এলিমেন্টর প্রো আমাকে ইনস্টল করতে গেলে কি করতে হবে, এটাকে আমি একবার ডিঅ্যাক্টিভেট করি, ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে দিই, দিয়ে আর একবার দেখাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, তো চলুন, এই প্লাগইনসে চলে এলাম। এরকম ইন্টারফেস আমাদের অলরেডি এলিমেন্টর ইনস্টল করা রয়েছে। এবার আমরা এই অ্যাড প্লাগইনসে, এই যে অ্যাড, কারণ আমাদের প্লাগইন অ্যাড করতে হবে, তাহলে আমাদের যেতে হবে কোথায়, অ্যাড প্লাগইন। প্লাগইন যখন আমরা এখানে এর ভেতরে নিয়ে আসবো, প্লাগইন আনতে গেলে আমাদের কোথায় যেতে হবে, অ্যাড প্লাগইনসে। সে যেভাবেই আনি আমি, আমাকে অ্যাড প্লাগইনসে যেতেই হবে। তো অ্যাড প্লাগইনস বাটনে ক্লিক করব, ক্লিক করলে এইরকম ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসের সঙ্গে আমরা পরিচিত, কারণ আমরা এলিমেন্টরটা ইনস্টল করেছি এই ইন্টারফেস দিয়ে। এখানে দেখুন, এর মধ্যে আমরা এলিমেন্টর প্রো পাবো না। এলিমেন্টর প্রো আমাদের নিজেদের যে ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে, আমাদের সিস্টেমের মধ্যে থাকবে, আমাদের কাছে থাকবে, আমাদের ফাইলস এর মধ্যে থাকবে। তো সেই ফাইলসটা আমরা এখানে দেব। তো এই যে আপলোড প্লাগইন বলে যে অপশনটা আছে, যে বাটনটা আছে, এই বাটনটার উপরে আমরা ক্লিক করে দেবো, দিলে এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। খুলে গেলে এই যে চুজ ফাইল বলে একটা বাটন আছে এখানে, এই চুজ ফাইল বাটনটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের পিসি বা ল্যাপটপের যে ফাইলগুলো আছে, ফাইলগুলো আমাদের সঙ্গে শো করবে। তো আপনি ডাউনলোড করে কোথায় রেখেছেন, আমি ধরুন ডাউনলোড করে ডাউনলোডস বলে যে অপশনটা আছে তার মধ্যে রেখেছি। তো এর মধ্যে আমি কোথায় রেখেছি, এই যে আমার এলিমেন্টর প্রো 3.30 যে ফাইলটা, যে জিপ ফাইল ধরেই আমরা আপলোড করবো। এই জিপ ফাইলটা এখানে আছে, ঠিক আছে। এই জিপ ফাইলটাকে আমরা কি করবো, সিলেক্ট করবো, করে আমরা এটাকে ওপেন করে দেবো এইখানে। এই দেখুন, এখানে ওপেন করার সঙ্গে সঙ্গে এলিমেন্টর প্রো 3.30 জিপ এটা এখানে চলে এসছে। তো কি করলাম, এখান থেকে চুজ ফাইল করলাম, করার পরে আমাদের যেখানে এলিমেন্টর প্রোটা আছে সেটাকে সিলেক্ট করলাম, করে আমরা ওপেন করে নিলাম, এখানে চলে এলো, রাইট। চলে আসার পরে এই যে পাশে দেখুন ইনস্টল নাও বাটনটা আছে, এতক্ষণ এই ইনস্টল নাও বাটনটা কি হচ্ছিল, এখানে ছিল এখানে, কিন্তু এর উপরে ক্লিক করার মতো ক্লিক করতে দিচ্ছিল না। এখন দেখুন ক্লিক করতে দিচ্ছে। এখানে ক্লিক করবো আমরা কোথায়, ইনস্টল নাও বাটনের উপরে ক্লিক করলে আমাদের এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এবার ইনস্টল হতে একটুখানি হয়তো সময় নেবে, আপলোড হবে, আপলোড হওয়ার পরে ইনস্টল হবে, তো একটু সময় নেবে। জাস্ট আপলোড এবং ইনস্টল দুটো কাজই একসঙ্গে হবে, যার জন্য একটু সময় নেবে, ঠিক আছে। একটু 2 মিনিট বা 2 মিনিট 1.5 মিনিট 2 মিনিট এরকম সময় নেবে, তার বেশি সময় নেবে না। ওকে, তো চলুন, আপলোড প্লাগইনস থেকে আমরা চুজ ফাইল করলাম, আমাদের এলিমেন্টর প্রোটা নিলাম, নিয়ে আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করলাম, করার পরে আমাদের
এই যে দেখুন ইনস্টলিং প্লাগইন ফ্রম আপলোডেড ফাইল এলিমেন্টর প্রো 3.30 জিপ। এখানে লোডিং শেষ, আমাদের এখানে দেখুন অ্যাক্টিভেট প্লাগইন বলে একটা বাটন চলে এসছে। এই অ্যাক্টিভেট প্লাগইন থেকে আমরা এটাকে, এই অ্যাক্টিভেট প্লাগইনকে আমরা ক্লিক করব, করে আমরা এই প্লাগইনটাকে অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করলাম, আমার এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভেট হয়ে গেল। ওকে, হওয়ার পর এবার আমরা কোথায় চলে গেছিলাম না, আমরা চলে গেছিলাম পেজেস এর মধ্যে, কারণ আমরা পেজ এবার এডিট করব। পেজেস এর মধ্যে গেলাম, গিয়ে আবার হোমের ওপরে হুবার করলাম, করার পরে এই এডিট উইথ এলিমেন্টর অপশনে ক্লিক করলাম, করলে আমাদের এই যে চলে এলো এই ইন্টারফেস। এখানে আমরা দেখুন এই যে সব প্রোফাইল গুলো সব খুলে গেছে, প্রো যে এলিমেন্টস গুলো আছে, প্রো এলিমেন্টস গুলো সব খুলে গেছে। এবার আমরা এই সমস্ত কিছু ইউজ করতে পারবো। তো এই হলো আমাদের এডিটের মেন সেকশন। তো এডিটের মেন সেকশনে এইবার আমরা আসি, আমরা কি কাজ করছি না, ইনার সেকশন দিয়ে কাজ করছি। মাথায় রাখবেন আমরা ইনার সেকশন দিয়ে কাজ। তো এবার এখানে আমার কিছু যদি তৈরি করতে হয়, কিছু বলতে আমরা কি তৈরি করতে চাইছি, এইরকম একটা ওয়েবসাইট তৈরি করতে চাইছি। এইরকম নিজের ছবি দেওয়া থাকবে, নিজের সমস্ত কিছু লেখা থাকবে, এইরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করতে চাইছি। ঠিক আছে, আমি এখনো সম্পূর্ণ কমপ্লিট করে পাইনি, আমি জাস্ট এই অবধি কমপ্লিট করেছি। ঠিক আছে, তো এইরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করতে চাইছি। ঠিক আছে, এরকম একটা ওয়েবসাইট। এখনো এখনো আরো ওয়েবসাইটে কাজ বাকি রয়েছে আমার। ওকে, তো এরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করতে চাইছি। তো এই ওয়েবসাইটের এই সেকশনটা, আমরা এই সেকশনটাকে বলা হয় হিরো সেকশন। তারপরে এই যে এই সেকশন দিয়ে এটা হচ্ছে অ্যাবাউট সেকশন, এটা হচ্ছে মাই সার্ভিস সেকশন, এটা হচ্ছে পোর্টফোলিও সেকশন, তারপরে কন্ট্যাক্ট সেকশনটা আমার এখনো রেডি হয়নি, আমি ওটা রেডি করে দেবো পরে। ওকে, তো এই সেকশনটা আমরা সবার প্রথমে ডিজাইন করা শুরু করব এবং ডিজাইন এবং ডেভেলপ করা শুরু করব। এই সেকশনটা, এই যে এই সেকশনটা আমরা ডিজাইন এবং ডেভেলপ করা শুরু করব। ওকে, তো চলুন এই সেকশনটা ডিজাইন এবং ডেভেলপ করতে গেলে আমাকে কি করতে হবে। তো এখানে আমাকে সবার প্রথম লিখে নিন যে আমাদের যেতে হবে কোথায়, এই যে ড্র্যাগ উইজেট হেয়ার, এখানে দেখুন প্লাস বাটন আছে একটা, এই প্লাস বাটনের উপরে আমাকে ক্লিক করতে হবে। এই প্লাস বাটনের উপরে আমাকে ক্লিক করতে হবে। এই প্লাস বাটনের উপরে ক্লিক করলাম, করার পরে দেখুন স্ট্রাকচার দেখাচ্ছে, এটা এগুলোকে বলা হয় স্ট্রাকচার। ওকে, এইগুলো এখানে যা আছে সব হচ্ছে স্ট্রাকচার আছে। এটা একটা সেকশনের স্ট্রাকচার, এটা দুটো কলামের স্ট্রাকচার, এটা 3 কলামের স্ট্রাকচার, এটা 4 কলামের স্ট্রাকচার, এটাও দুই কলামের, এদিকে একটু ছোট, এদিকে একটু বড়, এদিকে একটু বড়, এদিকে একটু ছোট, এদিকে দুটো ছোট ছোট, এদিকে একটা বড়, এদিকে একটা বড়, এদিকে দুটো ছোট ছোট, এই রকম আছে। এবার এগুলো আমরা পরে আমাদের মতো করে আমরা ছোট বড় করতেই পারি, সেটা আমাদের হাতে। ঠিক আছে, সেটা পরের বিষয়। এবার আমরা কি স্ট্রাকচার কিরকম শিখলাম, এই হচ্ছে স্ট্রাকচার। তো যখন আমি বলবো 2 কলাম স্ট্রাকচার, তখন কোথায় যাবেন, এইটা। যখন বলবো 4 কলাম স্ট্রাকচার, তখন এই যে ছোট ছোট যে ভাগ রয়েছে, 4টে ভাগ, মানে এই ছোট ছোট ভাগগুলোকে বলা হয় কলাম। ঠিক আছে, 2 কলাম, 3 কলাম, 4 কলাম। ঠিক আছে, এখানে আছে আপনার 3 আর 3 6টা কলাম, 6টা কলামের সেকশন, এটা আছে 5টা কলামের সেকশন। এরকম স্ট্রাকচার নিয়ে নিয়ে আমরা কাজ করব। তো আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করতে চাইছি এইটা, এখানে আমাদের কটা কলাম হতে পারে, একবার কেউ যদি একটু বলতে পারেন, কারোর যদি একটু ধারণা থাকে কটা কলাম হতে পারে এখানটাতে, একটু জানান আমাকে। একটা, মেহেদী হাসান সাহেব বলেছেন একটা, দেখি আর এই দুটো, একটা স্যার, একটা না দুটো, যারা দুটো বলছেন দুটো একদম সঠিক, দুটো একদম সঠিক হবে। তো আমরা এটা আস্তে আস্তে আমরা বুঝে যাবো দুটো কলাম কেন, কারণ এই পাশে আমাদের এই একটা লেখা, এই একটা লেখা, এই একটা লেখা, এখানে এই দুটো বাটন, এখানে আর এই পাশে মাঝখান সোজা, এই মাঝখানে সোজা আমাদের ফাঁকা, এই পাশে একটা ছবি দাও। ওকে, তো আমাদের কাজ হবে এবার কি, এই জায়গাটা করতে গেলে আমাদের এখান থেকে কি নিতে হবে, আমাদের এখান থেকে একবার বলুন দেখি সবাই, কি নিতে হবে আমাদের এখান থেকে, কটা কলামের সেকশন নিতে হবে, 2টা, একদম 2টা, রাইট। তো চলুন আমরা তাহলে 2টা কলামের সেকশন নিয়ে নিই। কোনটাই, দ্বিতীয়টাতে 2টো কলাম আছে, 2টো কলামের সেকশন আমরা নিয়ে নিলাম।
নিয়ে নিলে এই যে দেখুন এইটা হচ্ছে কলাম, এইটা কলাম, আর এইটা হচ্ছে সেকশন। সেকশন বলতে এই যে 9 ডট, এই 9 ডটটা হচ্ছে সেকশন। এই পাশে এই যে এইটা হচ্ছে কলাম এডিট পয়েন্ট। এই কলামের মধ্যে আমরা ওই উইজেট গুলো যেগুলো এখানে ছিল একটু আগে, ওইগুলো আমরা এই কলামের মধ্যে দেবো, দিয়ে দিয়ে কাজ করব। এই যে একটা এটা এই যে একটা আপনার উইজেটের জায়গা। তাহলে আমরা কি কি জিনিস দেখলাম? সেকশন, কলাম আর উইজেট। সেকশন, কলাম আর উইজেট, তিনটে জিনিস মাথায় রাখতে হবে। কি কি? সেকশন, কলাম এবং উইজেট। কি কি মাথায় রাখতে হবে? সেকশন, কলাম এবং উইজেট, এই তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেকশন হলো মেইন জিনিস, যেখানে মূল, যার মধ্যে কলাম থাকবে। আর উইজেট কি? এখানে এই যে উইজেট গুলো আছে, এইগুলো হচ্ছে সব উইজেট। এই উইজেট গুলো কোথায় থাকবে? কলামের মধ্যে থাকবে। সেকশনের মধ্যে কলাম, কলামের মধ্যে থাকবে উইজেট, ঠিক আছে? তাহলে সেকশনের মধ্যে থাকবে কলাম, এইটা হচ্ছে সেকশন, এইটা হচ্ছে কলাম, আর এটা হচ্ছে উইজেট। এবার যদি বলি এই যে এখানে যে স্ট্রাকচার, স্ট্রাকচারের কাজ কি? দেখুন এই যে সেকশনটা দেখিয়ে দিচ্ছে। সেকশনের মধ্যে আমার কটা কলাম আছে দেখিয়ে দিচ্ছে, দুটো কলাম, এই একটা কলাম আর এই একটা কলাম, এই উপরটা সেকশন, এই দুটো কলাম, ঠিক আছে? আপনাদের যদি কাজ করতে যখন অসুবিধা হবে, যখন বুঝতে অসুবিধা হবে, তখন এই স্ট্রাকচার এখানে ক্লিক করে স্ট্রাকচার খুলে নেবেন, নিয়ে কাজ করবেন। কোথায়? না এই স্ট্রাকচার খুলে নিয়ে কাজ করতে পারবেন। ওকে, এবার যদি কলামের মধ্যে আমি কিছু দিই, তাহলে কলামের এখানে ক্লিক করলে এটা এমটি দেখাচ্ছে, যা দেবো সেটা এখানে দেখাবে, ঠিক আছে? তো ধরুন আমি আপাতত স্ট্রাকচার অফ করেই কাজ করছি, আপনাদের অসুবিধা হবে আমি জানি, প্রথম প্রথম একটু স্ট্রাকচার খুলে নিয়ে কাজ করবেন তখন, ঠিক আছে? তো চলুন, এইখানে আমাদের কি আছে? একটা এই ছোট্ট করে একটা লেখা আছে কি না, হ্যালো আই এম। জাস্ট এটা লেখা আছে হ্যালো আই এম। তো হ্যালো আই এম এর আগে এইটা একটা লেখা, একটা টেক্সট। তো টেক্সটের আগে আমরা প্রথমে দেখে নিই উইজেট গুলো, কয়েকটা উইজেট দেখে নিই। এইটা হচ্ছে টেক্সট হেডিং, মনে রাখবেন এটা টেক্সট হেডিং। আর যে ইনার সেকশনের কথা বলেছিলাম সেটা হচ্ছে এটা, ইনার সেকশনে যখন কাজ করাবো তখন বুঝিয়ে দেবো। এটা টেক্সট হেডিং, কোনো একটা হেডিং করার সময় আমরা এটা লিখবো। আর যখন সাব হেডিং করবো, ছোট কিছু লিখবো, এখানে যেমন এই যে ছোট একটা এই যে লেখা আছে, এই ছোট একটা, এটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব টেক্সট এডিটর। আর এই যে ছবি আছে এখানটাতে, এই একটা ছবি, এই ছবির ক্ষেত্রে আমরা কি করব? এই ইমেজটাকে ইউজ করবো। আর এই যে এখানে যে বাটন গুলো আছে, সরি, এই যে বাটন গুলো আছে, এই বাটন গুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এখানে দেখুন বাটনস, বাটন বলে একটা অপশন আছে। যে বাটনের কথা আমি বলেছিলাম, যে বাটনের কাজ কিন্তু আমাদের করতে হবে, প্রচুর বাটনের কাজ। সেই বাটন, এই যে এটা দিয়ে আমরা বাটন তৈরি করব, ঠিক আছে? তো চলুন, সবার প্রথমে আমাদের কাজ হবে কি, এইটাতে দেখুন এই ব্যাকগ্রাউন্ডে একটা কেমন একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা আমরা পরে নেব, কারণ এখন নিলে এখনই বুঝতে পারবেন না। আমরা সবার প্রথমে টেক্সট এডিটরের কাজ করি, টেক্সট হেডিং আর টেক্সট এডিটরের কাজ করি। তো এইটা কি আছে? এটা একটা হেডিং আছে, ঠিক আছে? এটা একটা হেডিং আছে। তো এই হেডিংটাকে নিতে গেলে আমাদের কি নিতে হবে? এখানে এই যে টেক্সট হেডিং, এই টেক্সট হেডিংটাকে যদি এখানে আমি ক্লিক করে ধরে নিয়ে এই যে এর মাঝখানে যখন নিয়ে যাচ্ছি, দেখুন এখান থেকে নিয়ে এর মাঝে যখন নিয়ে যাচ্ছি, কোথায় না এই ফার্স্ট কলামের মাঝে যখন নিয়ে যাচ্ছি, এখান থেকে ধরে নিয়ে, এখান থেকে ধরলাম, ধরে নিয়ে এই ফার্স্ট কলামের মাঝে নিয়ে যখন ছাড়ছি, যদি ছেড়ে দিই এখানে, এখানে দেখুন অ্যাড ইউর টেক্সট হেডিং, অ্যাড ইউর হেডিং টেক্সট হেয়ার। এখানে আমি যা লিখবো, এই যে তার হেডিং এর টাইটেলটা কি আছে, এই যে টাইটেলের জায়গা, এই টাইটেলের জায়গায় আমি যা লিখবো তাই এখানে লেখা হবে, ঠিক আছে? মানে এইটার এখানে যা থাকবে এগুলো হচ্ছে দেখার জন্য, আর এখানে যা থাকবে এগুলো হচ্ছে এডিট করার জন্য। এটা হচ্ছে এডিট প্যানেল, ঠিক আছে? এটা হচ্ছে এডিট প্যানেল। এডিট প্যানেল দেখে নিলেন যে কোথা থেকে আমাদের এখানের ভেতরের সমস্ত উইজেট কলাম আমরা এডিট করব। এডিট করার জন্য এখানে এডিট প্যানেল। এবার যদি আমি এই টোটাল যে সেকশনটা, এই যে টোটাল সেকশনটা নিয়েছি, টোটাল সেকশনটাকে এডিট করতে চাই, কি করব? এই যে 9 ডটে ক্লিক করব, দেখুন এখানে এডিট সেকশন লেখা আছে। এই সেকশনের টোটাল আমি এর মধ্যে যা কাজ করব, এই টোটাল সেকশনের মধ্যে কাজ হবে, টোটাল সেকশনটাতে একই সেম কাজ হবে। এবার যদি আমি শুধু এই জায়গা থেকে এই হাফটুকুর কাজ করতে চাই, তাহলে কি করবো? এই এডিট, এইটার উপরে যদি ক্লিক করি আমি, বলে দেখুন এডিট কলাম, এডিট কলাম অপশন আসছে। তো এখানে করলে এখান থেকে এইটুকুর মধ্যে যেটুকু জায়গা আছে, এইটুকু জায়গার মধ্যে এর মধ্যে যা আমরা এডিট করব সেটা
এইটুকু জায়গার মধ্যে এডিট হবে। এবার যদি আমি আমি কাজ করব, যদি এইটুকু লেখার উপরে কাজ করতে চাই, যে লেখাটা এই যে এটাকে বলে উইজেট। উইজেট এই যে পেন টুল, পেন টাইপের একটা অপশন আছে, পেন টাইপের একটা চিহ্ন আছে, এটা হচ্ছে উইজেট। যে উইজেট নিয়ে আমরা কাজ করছি, যেটা আমরা কিনে আসলাম, একটা টেক্সট হেডিং নিয়ে আসলাম। এই টেক্সট হেডিং এর উইজেটের যদি এডিট করতে চাই, তাহলে এই পেন টুলে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখুন এডিট যে হেডিং, উইজেটের যে নাম সেটা দিয়ে দেবে এডিট হেডিং। এডিট উইজেট নাম, উইজেটের নাম কি আছে হেডিং, তাই হেডিং দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই অবধি কতজনের ক্লিয়ার আর কতজনের বুঝতে পারেননি বলে আমাকে একটু ইন কল মেসেজে জানান, এই অবধি কতজনের ক্লিয়ার আর কতজন বুঝতে পারেননি। জি ক্লিয়ার, ক্লিয়ার, ওকে ওকে। অবশ্যই আরেকবার আমি অবশ্যই বলবো, অবশ্যই আমি আরেকবার বলবো। এটা আপনার হচ্ছে আপনার স্ক্রিন স্ক্রিন ডিসপ্লে এবং সাউন্ড, এটা হচ্ছে সবার হচ্ছে না সমস্যা, এটা হচ্ছে আপনার ইন্টারনেটের সমস্যার জন্য এরকম হচ্ছে। ঠিক আছে, ইন্টারনেট কানেক্টিভিটিতে সমস্যা হলে এরকম স্ক্রিন ডিসপ্লে আর মানে আমার ভয়েসটা একটু আলাদা আলাদা শুনতে পারবেন আপনি। নেভিগেশন বার কিভাবে করবো অবশ্যই দেখাবো, আমি সব আরেকবার দেখাবো। ওকে স্যার, আমি ডাউনলোড বলতে আমি স্যার কিনে রেখেছি, এলিমেন্টার প্রোটা আমি কিনে রেখেছি। ঠিক আছে, এলিমেন্টার কন্টেনারটা অফ করা, ওকে আমি দেখিয়ে দেবো কন্টেনারটা কোথা থেকে অফ করা করতে হয়, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, চলুন চলুন আমরা এবার আমাদের কাজে যাই। আমরা আরেকবার দেখবো আমরা যা কাজ করছিলাম, এই যা করেছি সব আরেকবার দেখবো। সব দিলাম উড়িয়ে দিয়ে আমরা কি দেখবো না, আমরা এই পেজ এডিট দেখবো। সবার আগে দেখে নিন স্ট্রাকচারটা কোথা থেকে নিচ্ছেন, নেভিগেশন যেটা স্ট্রাকচারটা, এটা হচ্ছে এই স্ট্রাকচার, এটার উপরে ক্লিক করব, করলে আমাদের এই যে নেভিগেশন স্ট্রাকচারটা চলে আসবে। ঠিক আছে, নেভিগেশন যা জায়গাটা সেটা চলে আসবে। তো আমরা সবার প্রথমে কি করেছিলাম, এখান থেকে এইরকম একটা জায়গা বানাবো। এরকম একটা সেকশন বানাতে গেলে আমাদের কি দুটো কলামের সেকশন নিতে হবে। তো দুটো কলামের সেকশন কোথা থেকে নিয়েছিলাম, এই যে যে প্লাস বাটনটা আছে, এই প্লাস বাটনটা, আমাদের সব কাজ এই প্লাস বাটন, এর সঙ্গে আমাদের বিরাট একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যাবে। যা করবো এই প্লাসে ক্লিক করবো, প্লাসে ক্লিক করবো, খালি প্লাসে ক্লিক করবো আমরা। ঠিক আছে, যখনই আমরা সেকশন নেবো প্লাসে ক্লিক করবো। তো এই প্লাস বাটনের উপরে আমরা ক্লিক করলে আমাদের এরকম একটা সিলেক্ট ইওর স্ট্রাকচার বলে একটা অপশন খুলে যাবে। জাস্ট কি করলাম, এই প্লাস বাটনের উপরে ক্লিক করলাম, সিলেক্ট ইওর স্ট্রাকচার খুলে গেল। স্ট্রাকচারের মধ্যে আমরা এই দুটো কলামের স্ট্রাকচার নেব বলেছিলাম, আপনারা সবাই বুঝে গেছেন যে দুটো কলামের স্ট্রাকচার, যখন এটা দেখিয়েছি আপনারা অনেকেই বুঝে গেছেন যে এখানে একটা, এই পাশে একটা কলাম, এই পাশে একটা কলাম, দুটো কলামের স্ট্রাকচার। তাহলে আমরা এই দুটো কলামের স্ট্রাকচারটাকে নিয়ে নিলাম। তাহলে এটা কি এডিট সেকশন, যখন আমি এটার উপরে ক্লিক করবো দেখুন এখানে লেখাই দেখি যে এডিট সেকশন। এই সেকশনের লেআউট এখান থেকে আমরা এডিট করব, এখান থেকে স্টাইল এডিট করব, এখান থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত কিছু এই সেকশনের মধ্যে আমরা এডিট করব। ওকে, এবার তারপরে আমাদের কাজ কি, এই যে কলাম, এই যে যে বইয়ের মতো চিহ্নটা, এটা হচ্ছে কলাম। এই কলামের মধ্যে ক্লিক করলে, যখন এটাতে ক্লিক করবো তখন দেখুন এই এডিট কলাম, এই কলামের এই জায়গা থেকে এইটুকুর মধ্যে যখন আমি ডিজাইন করব, যে কোনো কিছু সেটিংস বা ডিজাইন যা করব, এই যে লেআউট, এর মধ্যে থেকে লেআউটের এডিট করব, এর মধ্যে থেকে স্টাইলের এডিট করব, এর মধ্যে থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত কিছু এডিট করব। ঠিক আছে, এই পরপর তিনটে স্ট্রাকচার আমার প্রত্যেকটা জায়গায় থাকবে। এবার এর মধ্যে আমরা কি নিয়েছিলাম যে না, আমরা টেক্সট হেডিং নিয়েছিলাম। কেন, কারণ আমাদের এই হ্যালো আই অ্যামটা লিখতে হবে। হ্যালো আই অ্যামটা লেখার জন্য তো আমরা একটা স্ট্রাকচার নিয়েছিলাম, স্ট্রাকচার বলে একটা উইজেট নিয়েছিলাম। উইজেট নেওয়ার জন্য কি করতে হবে, আমাদের এই প্লাস বাটনে ক্লিক করলে আমাদের উইজেটের জায়গা চলে আসবে। উইজেট গুলো চলে আসলে এখান থেকে একটা টেক্সট হেডিং আমি ধরে নিয়ে এর মধ্যে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে এই যে এটাকে এবার এডিট করবো এখান থেকে। এখানে আমরা লিখবো, এখানে কি লেখা ছিল, হ্যালো আই অ্যাম। দেখুন একটা কথা বলি, আমরা ডেভেলপাররা বিভৎস কুড়ে, ঠিক আছে, আমরা কখনো এইসব এখান থেকে যে নিয়ে আমরা টাইপ করবো, আমরা টাইপ করি না। আমরা এই ধরি,
কন্ট্রোল সি মেরে এখান থেকে তুলে নিয়ে এখানে গিয়ে এই টোটালটাকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল বি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডেভেলপারদের একটা বদ অভ্যাস। কেন বদ অভ্যাস? কারণ আমরা এই ওসব লেখালেখির সময় নেই আমাদের, আমরা কন্ট্রোল সি কন্ট্রোল বি বেশি ইউজ করি। ঠিক আছে, দেখবে না এখানে কাজ করার সময় আমি ওরকম বারবার প্রত্যেকবার একই কথা বলবো যে আমরা কুড়ে স্যার, আমরা সত্যি কুড়ে, আমরা এক কাজ দুবার করব না, একবার করব, বাদ বাকি সব কপি পেস্ট করবো। ঠিক আছে, তো এই হ্যালো আই অ্যাম নিলাম, কিন্তু এই হ্যালো আই অ্যাম আর এই হ্যালো আই অ্যাম এর মধ্যে অনেক পার্থক্য আছে। তো পার্থক্য কিসের কিসের আছে আমি সব দেখাবো। ঠিক আছে, তো এই হ্যালো আই অ্যাম নিলাম, নেওয়ার পরে এবার এর নিচে কি আছে? এর নিচে আছে এই যে সোমনাথ বিশ্বাস এ ওয়েব ডেভেলপার। দেখুন এখানে দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন, সোমনাথ বিশ্বাস এ, তারপরে ডিজাইনার, ওয়েব ডেভেলপার, আবার কিছুক্ষণ পর আরেকটা আসছে মার্কেটার, এরকম আমাদের তিনটে স্কিল আমি শো করাতে চাইছি এখানে, তাই আমার তিনটে স্কিল এখানে তিন রকম ভাবে আসছে। এবার এটা নিতে গেলে আমাকে একটু অন্য রকম উইজেট নিতে হবে। তো সবার আগে আমরা এই হ্যালো আই এমটাকে একটু এডিট করি। হ্যালো আই এমটাকে যদি এডিট করতে যাই, তো এইরকম যদি করতে যাই, এটা কি ফন্ট আছে, এই ফন্ট সিলেক্টর গুলো আমি কালকে দেখিয়ে দেবো। ঠিক আছে, কি ফন্ট কি কি আছে, এটা কিরকম দেখতে হবে, কি কালার হবে। তো এটার কালার আমাদের কি আছে না, এখানে কি কালার আছে দেখলাম, সাদা কালার আছে, কিন্তু আমি যদি এখানে সাদা করি আমার সাদা কিন্তু থাকবে না, দেখতে পারবো না। কেন দেখতে পারবো না? কারণ আমার ব্যাকগ্রাউন্ডও সাদা, এটার কালার যদি সাদা করি তা আমি আরো দেখতে পারবো। এই হচ্ছে আমার হেডিং এর মূল কাজ। হেডিং এর যে মেন আমি লিখে দিলাম এখানে। এবার এই হেডিংটাকে যখন আমি স্টাইল করব, মানে হেডিংটাকে আমি স্টাইলিশ করার চেষ্টা করব, তখন আমি কোথায় যাবো না, এর পরের ঠিক সেকশন আছে দেখুন, স্টাইল বলে একটা জায়গা রয়েছে, এটার উপরে আমরা ক্লিক করবো। এই স্টাইল বলে জায়গাটাতে ক্লিক করার পরে এখানে অ্যালাইনমেন্ট আছে সবার প্রথমে, লেফট, এটা লেফট অ্যালাইনমেন্টে আছে। যদি মিডে সেন্টার অ্যালাইনমেন্ট করি দেখুন মাঝখানে চলে এলো। যদি এই পাশে নিয়ে আসতে চাই তাহলে রাইট অ্যালাইনমেন্ট, এই পাশে চলে আসবে। আর যদি জাস্টিফাই করি তাই এখানেই থাকবে, যা লিখবো সব পরপর হবে, এখান থেকে আবার গিয়ে ঘুরে এখান থেকে লেখা শুরু হবে। ঠিক আছে, তো আমাদের যেহেতু লেফট অ্যালাইনমেন্টেই কাজ করবো, এটা তো লেফট অ্যালাইনমেন্ট করে রাখলাম, বা কোনো অ্যালাইনমেন্ট না দিলেও এটা লেফট অ্যালাইনমেন্টই থাকবে। ঠিক আছে, তো লেফট অ্যালাইনমেন্ট আমি সিলেক্ট করে রাখলাম। এবার এখানে তারপরে অপশন আছে দেখুন টাইপোগ্রাফি বলে। টাইপোগ্রাফি বলতে কি, যেটা কোন ফন্ট, এক একটা লেখা দেখবেন এক এক রকম। এই এই যে লেখাটা, এই লেখার সঙ্গে কি এই লেখার মিল আছে? আশা করি নেই। এই লেখা দেখতে একরকম, এই লেখা দেখতে একরকম, এই লেখাটা দেখতে একরকম, এই লেখা দেখতে একরকম। এখানে দেখুন এই যে লেখাগুলো, এই লেখা দেখতে একরকম, আবার আপনার যখন আমি এখানে যাব এই লেখাটা দেখতে আরেক রকম। রাইট, এইগুলো দেখার পর যে দেখতে আলাদা আলাদা, এটাকে বলে ফন্ট বা টাইপোগ্রাফি। কি বলে এটাকে? ফন্ট বা টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফি, এখানে টাইপোগ্রাফির যা সেটিংস করবো, যা ফন্ট চেঞ্জ করবো, তার কাজ এখানে করবো। তো টাইপোগ্রাফির কাজ করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে দেখুন পেন বাটনটা আছে, এই পেন বাটনের উপরে যখন আমি ক্লিক করবো, আমার টাইপোগ্রাফির একটা বড় একটা জায়গা খুলে যাবে। ঠিক আছে, এরকম একটা অপশনের জায়গা খুলে যাবে। তো এখান থেকে ফন্ট ফ্যামিলি যেটাকে বলা হয়, এই ফ্যামিলি আমরা সিলেক্ট করবো। এটা রোবটও অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকে। এখান থেকে আমার দেখুন এটার উপরে ক্লিক করলে এখানে বিভিন্ন রকম আছে, আমি যেটা খুশি, যেটা আমার ভালো লাগবে আমি সেটা ইউজ করতে পারি। যেমন দেখুন এই একটা বিভিন্ন রকম আছে এখানে, আমি যেটা খুশি ইউজ করতে পারি এখানে। ঠিক আছে, তো আমি এখানে অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটটাতে ইউজ করেছি, ওটার নাম হচ্ছে আরবানিস্ট। ঠিক আছে, URBANIST, আরবানিস্ট বলে এই ফন্টটা আমি ইউজ করেছি। ঠিক আছে, এবার এই ফন্টটা আমি ইউজ করলাম। এবার এটার সাইজ আমি কত করব, সাইজ এই দেখুন, এটা ধরে টানলে বাড়বে, আবার এটা ধরে কমালে কমবে। আবার এই সাইডে যে দুটো এই যে পরপর আছে, এখান থেকে 1 2 করে বাড়াতে পারি, বা এখানে এইটাকে ধরে সিলেক্ট করে যদি 50 লিখে দিই 50 সাইজ হয়ে যাবে। তুমি এই দুটো কেটে দিয়ে যদি এখানে 30 করে দিই তো 30 সাইজ হয়ে যাবে। আমি এই দুটো কেটে দিয়ে যদি 20 করে দিই তো 20 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এখানে সাইজ মেনটেন করবো আমি এখান থেকে। ওকে, এবার ওয়েট মানে এটা কতটা মোটা বা সরু হবে তার কাজ। এটা 600 আছে, যদি আমি যদি এটাকে 800 করি তো দেখুন আরো মোটা হয়ে গেল।
এটাকে যদি 900 করি তো দেখুন আরো মোটা হয়ে গেল, ঠিক আছে। এটাকে যদি বোল্ড করি তো এটা নর্মাল বোল্ড অপশনে চলে এলো। এটাকে যদি একদম থিন করি, একদম থিন হয়ে গেল, একদম পাতলা হয়ে গেল, রাইট, একদম পাতলা হয়ে গেল। তো এই হচ্ছে মোট মাঠ টাইপোগ্রাফির বিশেষ কিছু কাজ। তাছাড়া ট্রান্সফর্ম স্টাইল আছে, লাইন হাইট, লাইন স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, এগুলো যখন যখন লাগবে তখন তখন শেখাবো, ঠিক আছে। তো এটাকে আমরা এই রকম করতে চাইছি। তো এইরকম করতে গেলে আমি কি করব, ধরুন আমি আমি একটু দেখে নিই এটা সাইজ কত আছে। ওকে, ফুলজা সিমসিম 700x30। ওকে, তো চলুন আমরা 700x30 করি। এখানে এর সাইজটা আছে 30 আর ওয়েটটা আছে 700, এই আছে এর সাইজ। তো গেল সাইজের কাজ করলাম, সাইজ আর টাইপোগ্রাফি মানে ফন্টের কাজ করলাম, টাইপোগ্রাফি, অ্যালাইনমেন্ট। আর একটা জিনিস কি এখানে বিশেষ দেখার, সেটা হচ্ছে টেক্সট কালার। এর যে কালার, এই যে এর উপরে যদি এই যে টেক্সট কালার এখানে রয়েছে, এই টেক্সট কালার এর উপরে যদি ক্লিক করি, তারপরে দেখুন এই ব্ল্যাক হয়ে গেল। এটাকে যদি সরাই এদিকে, এই গ্রিন হয়ে গেল। এই এদিক যেখানে যা দেবো, এইটা হচ্ছে কালার কোড, মনে রাখবেন। কালার কোড কোনটা, এইটা, এই যে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ দেওয়া, তারপরে A7FF। পুরো সাদা দেখি, পুরো সাদার কালার কোড কি, FFFFFF, ঠিক আছে। যদি পুরো কালো দেখি তাহলে পুরো কালোর টেক্সট কালার কি, পুরো কালোর টেক্সটের ইয়ে কি, #000000। ওকে, এই হচ্ছে কালার কোড। এই কালার কোডটা মনে রাখবেন, কেননা কালার কোড আমাদের এরপরে বহুত বহুত বারবার কাজে লাগবে কালার কোড, ঠিক আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কালার কোড কাজে লাগে। তো আপাতত এটাকে কালো করে রাখলাম, বা যেমন ছিল তেমন করেই রাখি আপাতত, এমন করেই রাখি আপাতত, এমন থাক। এই হচ্ছে আমাদের টেক্সট হেডিং এর মূল কাজ। তো আমি এই অবধি টেক্সট হেডিং এর কাজ আমি একবার জিজ্ঞেস করবো যে স্যার কতজন বুঝেছেন আর কতজন স্যার বোঝেননি, আমাকে একটু জানান। ক্লিয়ার, ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। যাক, সবাই মোটামুটি বুঝে গেছেন। তো একজন এর মধ্যে প্রশ্ন করেছিলেন যে স্যার কন্টেনারটাকে, স্যার র্যাঙ্ক ম্যাথ এখনই লাগবে না, আপনি আগে কাজ করুন, তারপরে র্যাঙ্ক ম্যাথ সম্পর্কে পরে বলে দেবো, ঠিক আছে। তো একজন জিজ্ঞেস করেছেন কন্টেনারটাকে কিভাবে অফ করবো, টাইপোগ্রাফিতে নিউ ফন্ট অ্যাড করা যায় কিভাবে। অবশ্যই করা যায়, আমি সব দেখিয়ে দেবো। সব আস্তে 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 শিখুন। একবারে একটা জাস্ট শিখছেন, আপনি হয়তো একটু অ্যাডভান্স লেভেলে আছেন, কিন্তু এখানে সবাই তো অ্যাডভান্স লেভেলে নেই। একসঙ্গে এগোই, ভালো হবে, ঠিক আছে। না হলে ওনাদের মাথায় এই এটা ওটা দুটো মিলে সব গুলিয়ে যাবে, ঠিক আছে। ওয়েবসাইট থেকে সাইজ কিভাবে পেলাম, ওকে সাইজ দেখিয়ে দিচ্ছি। সাইজ যদি দেখতে হয়, তো সাইজ দেখতে গেলে আমাকে এই যে যে টেক্সট বা টেক্সট হেডিং, এটাকে এডিট করতে হবে, এই পেন টুলে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটা ইন্টারফেস খুলবে, এখান থেকে যাবো আমরা কোথায়, স্টাইল। স্টাইল থেকে এই যে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফির এই যে পেন টাইপের একটা আইকন আছে, পেন আইকনে আমরা ক্লিক করবো। তারপরে দেখুন এই যে সাইজ, সাইজ এখান থেকে কমা বাড়া করতে পারি আমরা, ঠিক আছে। এখান থেকে সাইজ কমানো বাড়ানো আমরা এখান থেকে করতে পারি। ওয়েট, এই যে ওয়েটের জায়গা হচ্ছে এখানটায়, এখানটায় কতটুকু বোল্ড কতটুকু থিন লাইট করব, সেটা আমার এই জায়গা থেকে করবো, ঠিক আছে। এটা হলো এই বিষয়। তো এবার আমি সবার যখন ক্লিয়ার, আর আমি একবার দেখিয়ে দিই কন্টেনারটাকে কোথা থেকে আমরা অফ করেছিলাম। কন্টেনার অফ করাটা যে জিজ্ঞেস করেছিলেন, একটু মনোযোগ সহকারে দেখে নেবেন। কন্টেনার আমরা অফ করেছিলাম, এরকম ড্যাশবোর্ডে ছিলাম। ড্যাশবোর্ড থেকে আমরা কোথায় চলে গেছিলাম, এই দেখুন এলিমেন্টর বলে একটা অপশন আছে। এই এলিমেন্টরের উপরে যখন এই মাউস সরিয়েছি কিছু থাকছে না, মাউসটা নিয়ে নিয়ে যাচ্ছে, এটাকে বলে হুবার করা। এই হুবার যখন করছি, মাউস হুবার করছি, তখন দেখুন এই পাশে যে প্যানেলটা খুলছে, প্যানেলের দ্বিতীয় অপশনটা আছে কি, সেটিংস। এই সেটিংস এর উপরে ক্লিক করেছি। ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আমার খুলে গেছে। খুলে যাওয়ার পরে এখানে দেখুন পরপর জেনারেল, ইন্টিগ্রেশন, অ্যাডভান্স, পারফরমেন্স, তারপর আছে ফিচার্স। এই ফিচার্স এর মধ্যে আমরা ক্লিক করলাম। ফিচার্স এর উপরে যখন ক্লিক করলাম, তখন ফিচার্স এর
এরকম ফিচার্স এর সেটিং গুলো চলে এলো, ঠিক আছে। ফিচার্স সেটিং এর মধ্যে এখানে দেখবেন এই কন্টেনারটা আপনার গ্রিন হয়ে আছে, মানে কন্টেনারটা আপনার ডিফল্ট হয়ে আছে, ডিফল্ট হয়ে থাকবে। আপনি এটাকে কি করবেন, ইনঅ্যাক্টিভ করবেন, করে দিয়ে আপনি এই সেভ চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। ইনঅ্যাক্টিভ করে জাস্ট সেভ চেঞ্জ করে দেবেন, ব্যাস আপনার কন্টেনার থাকবে না ওখানে। আপনার ওখানে এখানে ইনার সেকশন, এই যে এখানে ক্লাস করলে এখানে ইনার সেকশন থাকবে, এখানে আলাদা কন্টেনার বা ফ্লেক্স বক্স বলে কিছু থাকবে না। ওকে, এইবার এইটুকু যে কাজ করলাম, এই কাজটুকু আমি সেভ রাখবো কিভাবে, এই কাজটুকু আমি কমপ্লিট রাখবো কিভাবে, তার কাজ হচ্ছে এই যে পাবলিশ। এই পাবলিশ বাটনে যদি ক্লিক না করি, তাহলে এখানে যেটুকু করেছি, যা কাজ করেছি সব উড়ে যাবে। পাবলিশ বাটনে যদি ক্লিক করি, ক্লিক করলে এটা পাবলিশ হয়ে থাকবে। এবার যদি দেখি আমি যেটুকু কাজ করেছি সেটুকু কেমন, এই আমি এইটুকু কাজ করেছি, ঠিক আছে। এখানে আমার কেমন দেখাচ্ছিল, চারিদিকে বক্স 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 বক্স, মানে কেন, এগুলো এডিট এডিট মোডে তো, যার জন্য বক্স বক্স দেখাচ্ছে। যখন আমি দেখতে যাচ্ছি এটা, তখন এরকম দেখাচ্ছে। ওকে, তো চলুন এবার সবার কাছে ফিরে আসি। সবাই বলুন, আর কারোর কোথাও সমস্যা থাকলে বলুন, আমি সমস্যাগুলো সমাধান করবো, আর তারপর আমরা কোশ্চেন সেশনে যাব। এবং আমি বলবো, এই যেটুকু আমরা করলাম আজকে, প্রত্যেকে এখানে নিয়ে নিয়ে লিখে লিখে বিভিন্ন রকম ভাবে লিখবেন। লেখার পরে আপনাদের এই ওয়েবসাইট থেকে কিভাবে ফন্ট সাইজ দেখে, ওয়েবসাইট থেকে ফন্ট সাইজ, আচ্ছা কিভাবে দেখলাম, আচ্ছা ওইটা, আচ্ছা 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 আচ্ছা, অবশ্যই অবশ্যই ওটা আমি দেখিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। আর একবার অবশ্যই আরেকবার দেখাবো অন্য ওয়েবসাইটের ফন্ট কিভাবে দেখলেন। আচ্ছা, এটা একটা এক্সটেনশন, ঠিক আছে। এই যে আমি এখানে যে দেখলাম, এটা একটা এক্সটেনশন, এটাকে বলে, আগের দিন একটা এক্সটেনশন দেখেছিলাম, এই যে ওয়ার্ডপ্রেস কিনা ওয়েবসাইটের কোন ইয়ে দিয়ে তৈরি বা থিম দিয়ে তৈরি, ওয়ার্ডপ্রেস থিম দিয়ে ডিটেক্টর, ঠিক ওই সেম ভাবে এই যে থ্রি ডটে গেলাম, গিয়ে আমি কোথায় যাবো, এক্সটেনশনস। ওকে, এটাতে আমি না করে এটাতে করি, এটাতে যেহেতু অনেক এক্সটেনশনটা নেই, এটাতে এক্সটেনশনটা, থ্রি ডটে গিয়ে আমি যাব এক্সটেনশনস, ভিজিট ক্রোম ওয়েব স্টোর। তো আমার এই এক্সটেনশনটার নাম কি আছে যদি দেখি একবার, এই এক্সটেনশনটার নাম আছে হোয়াট ফন্ট, ঠিক আছে, হোয়াট ফন্ট। তো আমি এখানে সার্চ করবো হোয়াট ফন্ট, WHATFONT, হোয়াট ফন্ট। দেখুন এই যে হোয়াট ফন্ট চলে এসছে, এটার উপরে ক্লিক করলাম। এই যে হট ফন্টটাকে আমি এই অ্যাড টু ক্রোম করে দেবো, এই বাটন দিয়ে অ্যাড টু ক্রোম করে অ্যাড এক্সটেনশন বাটনটাতে ক্লিক করব, করলে আমার এই এক্সটেনশনটা এখানে ইনস্টল হয়ে যাবে। এবার হওয়ার পরে আমি এই যে বাটনটাতে ক্লিক করব, করে আমি এটাকে পিন করে রাখবো। এখানে পিন করে রাখলে কি হবে, এখানে থাকবে। এইবার এইটার উপরে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে আমার এটা হট ফন্ট অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। ধরুন আমি এটাতে গেলাম, এই হট ফন্টের উপরে ক্লিক করলাম, এই দেখুন এক্সিট হট ফন্ট, মানে হট ফন্ট ইয়ে হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমি যদি এই লেখাটার উপরে ক্লিক করি, ক্লিক করলে দেখবেন এই যে এখানে এটা কোন ফন্ট ফ্যামিলি আছে, আরবানিস্ট, ওয়েট কত আছে, এর সাইজ কি আছে, কালার কোডটাও প্রায় দেখিয়ে দেয়, কিন্তু কালার কোডটা আপনারা এখান থেকে দেখে বুঝতে পারবেন না, ঠিক আছে। 8 GB আর 255 এইভাবে বুঝতে পারবেন না কালার কোডটা, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ফন্টের যে এক্সটেনশন, ঠিক আছে। এই ফন্টের এক্সটেনশনটাকে বলে হোয়াট ফন্ট, ঠিক আছে। এই এক্সটেনশনটা ইনস্টল করে রাখবেন, হয়ে যাবে, ঠিক আছে। আর কার কি প্রশ্ন? এবার আমরা কোশ্চেন আনসার সেশনের দিকে এগিয়ে যাই নাকি? ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম স্যার, ওয়েলকাম। অবশ্যই, যে কোনো সমস্যায় আমি তো আছি। কন্টেনার ইনঅ্যাক্টিভ করতে হয়, কারণ কন্টেনার ফ্লেক্স বক্স দিয়ে কাজ করালে আপনারা কাজ বুঝতে পারবেন না প্রথমে, ঠিক আছে। এটা একটু টাফ হয়ে যায়, কাজ বুঝতে পারবেন না। আগে আপনাকে শিখতে হবে ইনার সেকশন দিয়ে কাজ, তবেই আপনি কন্টেনার ফ্লেক্স বক্স শিখতে পারবেন। মানে শুরু থেকে না শিখলে আপনি শিখতে পারবেন না। ওকে, স্যার আইকন কিভাবে আনবো? আইকন, আইকনের কাজ তো আমি এখনো দেখাইনি স্যার। সি প্যানেলে লগ ইন করতে গেলে আপনার ইমেল এবং পাসওয়ার্ড, আপনি যে ইমেলটা দিয়েছিলেন সেখানে আপনার একটা মেল গেছে, দেখুন সেই মেলের মধ্যে আপনার এই বাংলা সার্ভার থেকে একটা মেল গেছে, সেই মেলের মধ্যে একটা সি প্যানেলের আইডি পাসওয়ার্ড আছে, ওটা আমি খোলা পরে দেখিয়ে দেবো, ঠিক আছে। আইডি পাসওয়ার্ড আপনার বাংলা সার্ভারে ঢুকতে হবে, ঢুকে বাংলা সার্ভারে আইডি পাসওয়ার্ড দেবেন, দিয়ে ওখান থেকে
আপনি চলে আসবেন কোথায়, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে প্রোডাক্ট ডিটেলস এর মধ্যে গিয়ে লগ ইন টু সিপ্যানেল, ওখান থেকে আপাতত সিপ্যানেল লগ ইন করুন। জিপ ফাইল আমি কিভাবে কিনেছিলাম বলতে, আমি সেই ওয়েবসাইটে টাকা দিয়ে সেখান থেকে আমি এই প্লাগইনটা কেনার পরে ওখান থেকে আমাকে ডাউনলোডের অপশন দেয় এবং এলিমেন্টর প্রোর যে জিপ ফাইলটা আমাকে আমি ডাউনলোড করতে পারি। ওকে ওকে, খালিদ স্যার আপনি আছেন? হ্যাঁ স্যার আছে। ওকে, তাহলে আমি মেসেজ বক্সটা অফ করে দিচ্ছি, আপনি তাহলে রাখুন একে একে। তো আমি প্রথমে দুটো কথা একটু বলে নিই। ফার্স্ট অফ অল, আপনাদেরকে এলিমেন্টার প্রোর যে জিপ ফাইল, জিপিএল ভার্সন যেটা, সেটা আপনাদেরকে দেওয়া হবে আজকের এর মধ্যে গ্রুপে। আপনাদের এলিমেন্টার প্রো জিপিএল ভার্সন গ্রুপে দিয়ে দেওয়া হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমরা একটা বিষয় একটু শুধু জানতে চাইছি আপনাদের কাছে, যে আগামীকাল আপনাদের রিপিট ক্লাসটা হবে। রিপিট ক্লাসটা জুম্মার নামাজের পরে রাখার চেষ্টা করছি আমরা। তো আমাদের এখানে যেরকম জুম্মার নামাজ হয় 1টা থেকে, তো আপনাদের ওখানে সম্ভবত 1:30টার দিকে হয়। তো আমরা ঠিক করেছি টাইমটা 2:30টার দিকে রাখা। তো এই টাইমটাতে আমার মনে হয় সবাই বেস্ট জয়েন করতে পারবেন। একটু আপনারা যদি জানান কমেন্টে, তাহলে আমরা বুঝতে পারবো। তিনটে আর একটু কাইন্ডলি সবাই জানান। তিনটে, ওকে ওকে, তিনটের ভোট বেশি। আরেকটু জানান, তাহলে বুঝতে পারবো বিষয়টা। আচ্ছা, ঠিক আছে, তিনটের ভোটটা আমাদের বেশি পড়ছে। তো বাংলাদেশি সময় আগামীকাল বিকেল 3টে বা দুপুর 3টের সময় আমাদের রিপিট ক্লাসটা হবে। ওকে। আর এলিমেন্টার প্রোর জিপিএল ভার্সন আজকের প্রত্যেককে দিয়ে দেওয়া হবে, যেটা দিয়ে আপনারা আরামসে কাজ শুরু করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমি এবার মাইক্রোফোনটা অন করে নিচ্ছি, নিয়ে কিউএনএ সেশনে চলে যাই। সবচেয়ে প্রথমে আছেন সাদ্দাম হোসেন স্যার, বললেন। হ্যালো স্যার, বলুন। আপনি যে আমাদেরকে যে কাজটা দেখান, এটা কি মূল হেডারের কাজ? মূল হেডারের কাজ বলতে না, ওটা মূল হেডার নয়, ওটাকে বলে হিরো সেকশন, একদম উপরের সেকশন। আচ্ছা, একবারে যেমন আমাদের বিশ্বাস কোম্পানি, আপনাদের স্যার বিশ্বাস হুম। কোম্পানি যেমন উপরে একটা হেডার আছে, পাশে হুম। লোগো আছে ওয়েবসাইটে যে বিশ্বাস কোম্পানি, তারপরে পাশে সার্ভিস, কন্টাক্ট, এরপরে আমাদের সার্ভিস, এরপরে মানে ডিটেইলস, মানে কিছু এটা কি বলে মেনুর বার, যেমন একটা নিউজ পোর্টালে কিছু মেনু থাকে উপরে, কিছু মেনু আছে। হুম। এটা কি ওইটা না, নাকি এটা ওটা নয়, এটা ওর পরের সেকশনটা, ঠিক আছে। হেডার স্যার। এবং ফুটার আমরা শেষের হ্যাঁ। দিকে শিখবো, হেডার এবং আচ্ছা। ফুটার আমরা শেষের দিকে ক্লাস রাখবো, ওটা আলাদাভাবে, মানে আচ্ছা স্যার। শেষের আগে আমরা ওটা শিখবো। আগে আমরা বডি সেকশনের কাজটা করবো, ঠিক আছে। জি স্যার, আরেকটা কোয়েশ্চেন ছিল, মানে আমরা যে এলিমেন্টার প্রোটা নিব, হুম। এটা কি নিউজ পোর্টাল, ই কমার্স সাইট সবগুলোর জন্য একটা এলিমেন্টার প্রো হবে, নাকি না ভিন্ন ভিন্ন এলিমেন্টার প্রো লাগবে? এলিমেন্টার প্রো সব একই। সব একই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট। আচ্ছা, নেক্সট আছেন এমডি তানভীর জুবাইর। শুনলেন? স্যার আছেন? জি, হ্যালো, আছি আমি। হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা আচ্ছা, যাচ্ছে। স্যার আপনার ক্লাসটা খুবই সুন্দর, মানে বলার অপেক্ষা রাখে না। এত চমৎকার বোঝানো পাওয়া যায় না আসলে। আর আমি আজকে ক্লাসটা মিস করছি, একেবারে শেষ সময় এসে ঢুকছি। এটা কিভাবে করতে পারি? এটা আগামীকালকে তো আপনাদের জুম্মার নামাজের পরে যে ক্লাস রাখা হচ্ছে রিপিট ক্লাস, সেটা প্রথম দিনের ক্লাস থেকে আজকের ক্লাস অব্দি টোটালটা পুরো জি। দেখানো হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কাল 3টার পরে করলে এটা আমি পারা যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, 3টা থেকে ক্লাস শুরু হবে, আপনি 3টে থেকে জয়েন করে যাবেন। হ্যাঁ, আমি আজকের ক্লাসটার অংশটুকু পাইলে, মানে আমি জানতে পারলে হয়ে যায় আর কি। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে। ওকে জি, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আছেন আরাফাতুল ইসলাম। স্যার আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আমি তো আপনাদের যে ডোমেন হোস্টিংটা কিনি নাই, এখন এটা কি ওই যে অফারটা ছিল এটা কি এখনো আছে কিনা এটা একটু জানতে আচ্ছা, চাচ্ছিলাম। আমি এই বিষয়ে একটু কথা বলবো, আমি অ্যাকচুয়ালি সত্যি ভুলে গেছি, আমি আই এম রিয়েলি সরি।
আমি ওনাদের সঙ্গে কথা বলেছি, অনেকেই আমাকে ফোন করেছিলেন আপনার মতোই, যারা ডোমেন হোস্টিং কেনা হয়নি অনেকের। তো সেই জন্য আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আরেকবার কি একটু অফারটা একটু এক্সটেনশন করা যায় কিনা। তো অনেকে ফোন করেছে এরকম যে সবার ডোমেন হোস্টিং কেনা হয়নি, তো তার জন্য আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, ওনারা রাজি হয়েছেন। আশা করি ওনারা আবার অফারটা দিয়ে দেবেন, আজ আজ বা কালের মধ্যে অফারটা আবার লাইভ করে দেবেন, ঠিক আছে? চিন্তার কোনো বিষয় নেই, অফার আবার দিয়ে দেবেন, ঠিক আছে? আমি ওনাদের বলে দিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যদি .com নেই, ডোমেন নেই, .com এর জন্য বা সেটিংস যেগুলা শিখতেছি বা যেগুলো করতেছি এগুলো তো একই একই। তাহলে .com টা নিলে ভালো হবে না কি স্যার, এটা নিলে ভালো হবে? জাস্ট একটা পরামর্শ স্যার। .com নিলে অবশ্যই ভালো হবে, কিন্তু এটা সবাইকে আমি বলেছি কেন, কারণ এটা ফ্রিতে আছে, যার জন্য আমি বলেছিলাম, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। নেক্সট আছেন লিপি সাহা, আপু বলেন। হ্যাঁ দাদা, একটা কোশ্চেন ছিল শুধু। বলুন। এলিমেন্টার প্রো যেটা, এটা কি আমাদের মানে কোনো টাইম লিমিট আছে না আমরা লাইফ টাইম অ্যাক্সেস পাবো এটা? এটার এই 3.30 ভার্সনটা পাবেন আপনারা, আপনাদের কাছে থাকবে, এর ফাইল তো আপনার কাছেই থাকছে, অসুবিধা নেই তো না? মানে অ্যাক্সেস আমাদের কাছে থাকতেছে না? হ্যাঁ, ফাইল আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে তো, এটা জিপিএল ভার্সন, ঠিক আছে? জিপিএল ভার্সনে ফাইল আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে। স্যার আমি একটা কথা একটু বলতে হয়তো ভুলে গিয়েছি, আমি বলে দিই আরেকবার। এই যে এলিমেন্টার প্রোর ভার্সনটা দেওয়া হচ্ছে, এটা শুধুমাত্র প্র্যাকটিস পারপাস দেওয়া হচ্ছে। এটা কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে ইউজ করবেন না, এটা অনলি ফর প্র্যাকটিস পারপাস দেওয়া হচ্ছে, জিপিএল ভার্সন, ঠিক আছে? কেন দাদা, ইউজ করতে কোনো প্রবলেম হবে কি? না, এটা জিপিএল জেনারেল পাবলিক লাইসেন্স, এগুলো প্র্যাকটিস পারপাসে ইউজ হয়, এবং যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনার প্রফেশনালি ইউজ করতে হয়। প্রফেশনাল একদম। তখন আমাদের আলাদা নিতে হবে না? হ্যাঁ, ওটা আপনি তারপরে পারচেজ করে নিতে পারেন যখন প্রফেশনালি ক্লায়েন্টের জন্য কাজ করবেন। হ্যাঁ। প্র্যাকটিস পারপাসের জন্য এটা আপনার হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। ওকে। আচ্ছা, নেক্সট আছেন তারেক হাসান, স্যার বলে। দাদা বলুন। দাদা আপনার আসলে ক্লাসগুলো করে ভালো লাগছে। আমি কয়েকটা প্রশ্ন করতে চাইছিলাম, হয়তো চলে আসছে প্রশ্নগুলো। আমি আপনাকে আসলে কি প্রশ্ন করবো বুঝতে পারছি না। তবে এখন একটা ওই যে লিপি ম্যাডাম একটা প্রশ্ন করলো যে আপনার প্র্যাকটিস আর প্রফেশনাল এটার মধ্যে কি ভার্সনগুলোর কি ডিফারেন্স আছে? প্র্যাকটিস আর কি বললেন? আপনার কথা হালকা কেটে কেটে আসছে তো। প্র্যাকটিস এবং ওই যে জিপিএল ভার্সন আর প্রফেশনাল ভার্সন, যেটা মানে ক্লায়েন্টের কাজ করার জন্য যে প্রফেশনাল করার জন্য লাইসেন্স নিতে বলছে, ওই কি বানছে? ওটা আলাদা, এটা আলাদা, ঠিক আছে? ওটা আপনার আলাদা বলতে ওটা হচ্ছে প্রফেশনাল ভার্সন আর এটা হচ্ছে পাবলিক ভার্সন। এই পাবলিক ভার্সন দিয়ে আপনি জাস্ট প্র্যাকটিস পারপাসে ইউজ করতে পারবেন, কিন্তু যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাকে প্রফেশনাল ভার্সন দিয়ে কাজ করতে হবে, আদারওয়াইজ সমস্যা হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, বুঝলাম। হ্যাঁ দাদা, যেটা আর একটা কোশ্চেন একটু করে নিই আমি। আমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইট বানাচ্ছে, আমার ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে তো এইটা যথেষ্ট, এটা দিয়ে করা যাবে? হ্যাঁ, আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি এটা দিয়ে আপাতত কাজ চালাবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ দাদা, প্রশ্নে আমি আমার মূল এর জন্য একটা ওয়েবসাইট তৈরি কর, বুঝছেন? এর জন্য যে ফার্মের, তো আমার এই পোর্টফোলিও যেটা হবে এটা করা যাবে এই ডোমেইনে? আপনার কথা আমি কিছু বুঝলাম না স্যার, আপনার কথা কেটে কেটে যাচ্ছে একদম, ইন্টারনেটে আপনার সমস্যা হচ্ছে বোধহয়। আমার কথা বোঝা যাচ্ছে? এখনো কেটে কেটে যাচ্ছে স্যার আপনার কথা। আচ্ছা, তাহলে আমি একটু আবার দিচ্ছি। আপনি আমাকে পার্সোনালি ফোন করুন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কালকে দিনের বেলায় পার্সোনালি ফোন করুন, কোনো সমস্যা নেই। ওকে দাদা। ঠিক আছে, নেক্সট। ওকে, নেক্সট আছেন নাজির উদ্দিন, স্যার আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি দাদা, আমার একটা প্রশ্ন হলো ওই যে এলিমেন্টর প্রো নিয়ে। এলিমেন্টর প্রো তো বলছেন ওইটা ক্লায়েন্টের সাইটে আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে?
তো এখন আমি চাচ্ছিলাম কি আমার যেহেতু এটা এই প্র্যাকটিস পারপাসে পোর্টফোলিও তৈরি করব, পরে যখন আমি কাজ শিখে গেলাম তখন ওই পোর্টফোলিওটাকে আরেকটু মডিফাই করে ওই পোর্টফোলিওটা রেখে দিলাম। এর জন্য কি পরে আমার ওই এলিমেন্টর প্রোটা কি চেঞ্জ করতে হবে নাকি এটা দিয়ে আমি চালিয়ে নিতে পারবো? পরে আপনি চাইলে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরে যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো আপনি কিনবেন, তখন আপনি চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। চেঞ্জ করলে তখন কি ওয়েবসাইটে আমার কোনো সমস্যা হবে? না না, কোনো সমস্যা হবে না। তাতে আমার ডিজাইনেও পরিবর্তন হবে না? কি সমস্যা ফেস না না, ডিজাইনে কোনো পরিবর্তন হবে না, আপনি জাস্ট এটাই আনইনস্টল করে ওটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা, আর একটা বিষয় হলো ওই যে এই পর্যন্ত আমি যা কাজ করলাম এটা কিভাবে জমা দিব যে আমি কাজ করলাম? আপনি কিভাবে কাজ করলেন এটা আমি কালকে রিপিট ক্লাসে পুরো দেখিয়ে দেবো। আপনার কাজটা কিভাবে জমা দেবেন, জমা দেওয়ার জন্য আমি কালকে রিপিট ক্লাসে ফুল ইয়েটা দেখিয়ে দেবো, ঠিক আছে, প্রসিডিওরটা। জি জি অবশ্যই স্যার। এই ব্যথাটা কতদিন ধরে আপনি লক্ষ্য করছেন? ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট আছেন মতিউর রহমান, স্যার বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। তো আমি তো আপাতত ডোমেন হোস্টিং নিতে চাচ্ছি না, তো আপনাদের এখানে কি এমন কি সুযোগ আছে যে সাবডোমেন ক্রিয়েট করে আমাকে প্র্যাকটিস করার সুযোগ দেওয়া যায় কিনা, এরকম কোনো প্রভিশন আছে? দেখুন, আপনার যদি ডোমেন না থাকে আপনি সাবডোমেন কিভাবে ক্রিয়েট করবেন? না না, ডোমেন আপনাদের থাকলে যাদের তো আছে, সেটা তো স্যার আমি এইভাবে বলতে পারবো না যে কার আছে, কার সাবডোমেন কে কিভাবে ইউজ করতে দেবে কিনা, কারণ কেউ কারো সাবডোমেন কাউকে ইউজ করতে দেয় না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ব্যাক ভাইয়া, এন্ডের কাজ অথবা তো আমি অফলাইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেখানেও তো প্র্যাকটিস করতে পারবো। অফলাইনে এমনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে আপনাকে তো একটা ডোমেনের মধ্যেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, তাই না? আচ্ছা, ল্যাপটপে ইনস্টল করে ইউজ করা যায় না এভাবে? না, ওইভাবে ইউজ করা যায় না স্যার। আচ্ছা আচ্ছা, না আমি আমার যে ডোমেন নেমটা নিয়ে কনফিউজড আছে, এই জন্য পরে নিতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত শিখুন, শেখার পরে তারপরে আপনি যখন ডোমেন হোস্টিং নেবেন তখন কাজ করবেন, সে প্রয়োজনে আমি আপনাকে সাপোর্ট করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। আপনি আপাতত লিখে লিখে রাখুন, ঠিক আছে, এগুলো। ওকে ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। নেক্সট। নেক্সট আছেন মেহের নিজার তাবাসসুম, আপু আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি জানতে চাচ্ছিলাম ওই যে আপনি বললেন যে ওই কিছু কিছু হোস্টিং কোম্পানি আছে যে সি প্যানেল থেকে ডাইরেক্ট ঢোকা যায়, আবার একটা আছে যে সি প্যানেল ঢোকা যায়, আর একটা আছে ডাইরেক্ট। বলেন ডাইরেক্ট যেটা কাজ করতে পারবে না, যাদের সি প্যানেল আছে তাদের মাধ্যমে কেনার জন্য আমি বুঝবো কিভাবে যে কোম্পানি আসলে ওই সি প্যানেলে কাজ করতে দিচ্ছে কিনা? সি প্যানেল, এইচ প্যানেল, ওগুলো আপনি বুঝবেন যখন কিনবেন, কেনার সময় দেখবেন ওখানে লেখা আছে সি প্যানেল লেখা আছে নাকি ডাইরেক্ট প্যানেল লেখা আছে নাকি এইচ প্যানেল লেখা আছে। যেমন দেখুন, হোস্টিংগার যেমন এইচ প্যানেল ইউজ করে, বেশিরভাগ কোম্পানি আপনার সি প্যানেল ইউজ করে। ডিরেক্ট প্যানেল ইউজ করে আমার জানা মতে দুই একটা কোম্পানি ডিরেক্ট প্যানেল ইউজ করে, তাদেরটা না নেওয়াই ভালো। আর বাদ বাকি আপনি এমনি দেখে নেবেন যে তাদের প্রয়োজনে কন্ট্যাক্ট যে সাপোর্ট নাম্বারে ফোন করে নেবেন যে আপনাদের সি প্যানেল না ডিরেক্ট প্যানেল নাকি কোন প্যানেল আপনাদের, বললে ওনারা বলে দেবে। এটা কি দুইটাই হয়, সি প্যানেল আর অথবা ডিরেক্ট প্যানেল? সি প্যানেল, ডিরেক্ট প্যানেল আর এইচ প্যানেল, এরকম প্যানেল অনেকগুলো হয়, কিন্তু আপাতত আমার দেখা মতে আমি 3টে প্যানেল পেয়েছি আপাতত, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হোস্টেঞ্জার কি করে, এইচ প্যানেল ইউজ করে? এইচ প্যানেল ইউজ করে হোস্টিংগার, আর বাদ বাকি বেশিরভাগ কোম্পানি সি প্যানেল ইউজ করে। আর দুই একটা কোম্পানি আছে যারা ডিরেক্ট প্যানেল ইউজ করে, ডিরেক্ট প্যানেলে কাজ করা খুবই টাফ, ঠিক আছে। তাহলে আমাদের যদি কারো আগে থেকে হোস্টেঞ্জারে কিনা থাকে বা আগে থেকে ডোমেন হোস্টিং, ওইখানে কি তাহলে আমরা যা শিখতেছি এখানে যে সি প্যানেল থেকে যেভাবে দেখাচ্ছেন ওটা তাহলে তো পারবো না আমরা? না, প্রায় একই, জাস্ট একটু এইচ প্যানেলে একটু এদিক ওদিক হয়, অপশন একটু এদিক ওদিক থাকে, তাছাড়া তেমন কিছু এদিক ওদিক হয় না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার, নেক্সট। আচ্ছা, নেক্সট আছেন এমডি আসিরউদ্দিন, স্যার বলেন। এমডি আসিরউদ্দিন স্যার আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যাঁ জি, বলছিলাম আমাদের যে প্রগতি যে প্যাকেজে প্ল্যানে এখানে যে 5টা ডোমেনের কথা বলছে, বুঝলেন, আমরা তো যখন মেন ডোমেন, অর্থাৎ আমি প্রথমে সিলেক্ট করছি একটা মেন ডোমেন,
হুম তাই না? ধরো আমি একটা আমার নাম দিয়ে বা যেটা সার্চ করতে চাই, এরপরে 5টা ডোমেন বলতে কি, এটা আমাকে একটু জাস্ট বোঝাবেন। মেইন ডোমেন বলতে দেখুন, মেইন ডোমেনই 5টা ইউজ করতে পারবেন আপনি, ঠিক আছে? আচ্ছা, আপনি তাহলে আরেকটা ডোমেন কিনে ওই হোস্টিং, ওই একটা হোস্টিং প্ল্যানের মধ্যে 5টা ওয়েবসাইট আপনি পুরোপুরি আলাদা আলাদা ওয়েবসাইট 5টা চালাতে পারবেন। একটা হোস্টিং প্ল্যানের মধ্যে আপনাকে এক্সট্রা কোনো হোস্টিং প্ল্যান নিতে হবে না, ঠিক আছে? কিন্তু না, তাহলে 5টা ডোমেন, তাহলে আমি প্রথমে তো একটা নিচ্ছি, কিন্তু পরে আর 4টা ডোমেনের জন্য তো আমার তাহলে পেমেন্ট করতে হবে। না, পরে আর 4টে ডোমেন কিনতে হবে আপনাকে, কিন্তু হোস্টিং এর প্ল্যানের যে পয়সাটা আপনি দিয়েছেন সেটা আপনাকে দিতে হবে না। ওকে, আচ্ছা, তাহলে ওই 4টা ডোমেনের জন্য আলাদা পয়সা পাবে, তাহলে একটা ডোমেনের জন্য কেমন আসতে পারে টাকা আমাদের? একটা ডোমেনের জন্য যেরকম আপনার একটা .com ডোমেন ইন্ডিয়ান রুপিজে 700 টাকা মতো, বা ধরুন 800 টাকায় ধরুন, তা সেখানে আপনার সেটা বাংলাদেশি রুপিতে যেরকম গিয়ে পড়বে বাংলাদেশি টাকায়, সেই রকম আর কি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, নেক্সট। আচ্ছা, নেক্সট আছেন রাকিবুর রহমান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার এই আমি তো ফার্স্টে 2টা ক্লাস মিস করছি, পরেরগুলা প্রপারলি করছি স্যার। তো ওই ডোমেন হোস্টিং নিয়ে একটু কথা ছিল, যে হোস্টিংটা আমরা কিভাবে একটু পারচেজ করতে পারি, বা কিভাবে এটা একটু নিব। আচ্ছা, তো হোস্টিংটা ডোমেন হোস্টিং পারচেস করার বিষয়টা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা আগামীকালকে একটা রিপিট ক্লাস রাখছি, একদম প্রথম থেকে আজকের ক্লাস অবধি ফুল ক্লাসটা রিপিট করে দেব। কালকে দুপুরবেলায় 3টের সময় বোধহয় টাইম ফিক্সড হয়েছে, তো ওই সময় আপনি ক্লাসে থাকবেন, জয়েন করবেন। ওখানে আমি সব দেখিয়ে দেবো, একদম প্রথম থেকে যা যা করিয়েছি এই অবধি, ডোমেন হোস্টিং কেনাটা যা আছে সব দেখিয়ে দেবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, ওয়েলকাম। নেক্সট। নেক্সট আছেন এমডি মোস্তাফিজুর রহমান। স্যার বলেন। স্যার ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আমি ওই যে এর আগের ব্যাচেতে আমি স্যার হোস্টিং কিনছিলাম, কিন্তু ডোমেইনের যে 3 মাসের জন্য ডোমেইন কিনছিলাম ওটা তো মেয়াদ শেষ। তো আমি নতুন করে ওইটা রিনিউ করতে চাচ্ছি না, আমি আবার নতুন করে একটা ডোমেইন কিনতে চাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, সেই ক্ষেত্রে XYZ একটা ডোমেইন কিনতে স্যার আমার কত লাগবে 3 মাসের জন্য যদি আমি নিই? এবার ওটা আপনাকে বিলিং করে দেখতে হবে কত কিরকম কি পড়বে, ঠিক আছে, 3 মাসের জন্য। আচ্ছা এবার ওটা আপনি নেবেন যখন, তখন ডোমেন তো আপনার যে ডোমেন নিয়েছেন আগে, ডোমেন তো আপনার আগে অলরেডি রয়েছে, আপনার হোস্টিং এর এখন রিনিউ করলেই হয়ে যাবে। হোস্টিং এর রিনিউ প্যাকেজ যা পড়বে 3 মাসের, সেটাই হয়ে যাবে, ঠিক আছে? কেননা আপনার ডোমেন 1 বছরের নিচে ডোমেন হয় না কোনো। .com .site .xyz যাই বলেন সবগুলো 1 বছরের জন্য হয়। আর হোস্টিংটা আপনি নিয়েছিলেন 3 মাসের জন্য, তো সেই হোস্টিংটা রিনিউ করে নিলেও পারেন। আর যদি নতুন নিতে চান, ওখানে একবার বিলিং করবেন, করার পরে আপনি দেখতে পারবেন যে কত কিরকম কি পড়বে, ঠিক আছে? ওকে, তো উনি আর নেই। আচ্ছা, নেক্সট কে আছেন, তাহলে তাকে ডাকা হোক। আচ্ছা, নেক্সট আছেন এমডি আবু সাইদ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? এই তো স্যার ভালো আছি। স্যার বলুন। আপনি যখন এলিমেন্টর প্রোটা প্লাগইনটা সেট করছিলেন, তার ওখানে আমরা একটা এলিমেন্টর, শুধু এলিমেন্টর নামে একটা অপশন দেখেছিলাম, ওই এলিমেন্টরটা কি স্যার আগে অ্যাড করা হয়েছিল? হ্যাঁ, ওটা গতকালকে ক্লাসে আমরা অ্যাড করেছিলাম। আচ্ছা, ওইটা কি স্যার আমাদের বাই ডিফল্ট কি থাকবে, নাকি ওটাও কিনতে হয় আমাদের? না, ওটা কিনতে হয় না, ওটা ওর মধ্যে থেকে ফ্রিতে পাওয়া যায়, ওয়ার্ডপ্রেসের ভেতরেই ফ্রিতে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, আর স্যার ওই এলিমেন্টর ইনঅ্যাক্টিভের যে বিষয়টা, সেটা হচ্ছে এলিমেন্টর অ্যাড করার পরে ওই অপশনটা শো করবে, তার আগে তো আর শো করবে না, তাই না স্যার? না, অ্যাড করবেন, তারপরে অ্যাক্টিভেট করার অপশনটা শো করবে। আচ্ছা স্যার, ওই কন্টেইনার ইনঅ্যাক্টিভেট কেন করতে হয়, আর না করলে কি প্রবলেম, এটা আরেকবার বলবেন স্যার? দেখুন, কোনো সমস্যা নেই, কিন্তু কি আপনারা এখানে অনেকেই অনেক অ্যাডভান্স লেভেলে আছেন, আবার অনেকেই আছেন যারা একদম 0 থেকে শুরু করেছেন। তাদের জন্যই আমি ইনার সেকশন দিয়ে শেখাচ্ছি। তাহলে কি হবে, ইনার সেকশন দিয়ে শিখলে ওনাদের কন্টেনার ফ্লেক্স বক্সের কাজটা করতে ওনাদের সুবিধা হবে, কারণ ইনার সেকশন না শিখলে কন্টেনার ফ্লেক্স বক্সের কাজ করা খুবই কঠিন হয়ে যাবে। যার জন্য আগে ইনার সেকশন শিখিয়ে দিচ্ছি ওনাদের, ঠিক আছে? আচ্ছা, আর স্যার ওইটা ইনঅ্যাক্টিভেট না করলে ইনার সেকশন গুলা শো করবে না, এরকম? না, ওটা ইনঅ্যাক্টিভেট না করলে ওটা জাস্ট ওই কন্টেনার ফ্লেক্স বক্স দিয়ে কাজ করতে হবে। আমি যা কাজ করাও যা শেখাবো সেটা আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে?
ওটা আপনাকে আপনার মতো করে ফ্লেক্স বক্স দিয়ে তৈরি করে নিতে হবে। আচ্ছা, তাহলে স্যার ওইটা ইনঅ্যাক্টিভেট অবস্থায় আমরা কাজ করব। হ্যাঁ, আপাতত ইনঅ্যাক্টিভেট অবস্থায় কাজ করবেন, তারপরে যখন ওটা ফ্লেক্স বক্স কন্টেনার শিখে যাবেন তখন ওটা অ্যাক্টিভেট করে নেবেন। আচ্ছা, আর স্যার প্যানেলের কথা 3টা বলেছিলেন, ওগুলার ভিতরে কি কোনো পার্থক্য আছে? সি প্যানেল, এইচ প্যানেল, ডিরেক্ট প্যানেল? পার্থক্য বলতে সি প্যানেল এইচ প্যানেল প্রায় একই রকম দেখতে, একই রকম হয়, অপশনগুলো একই রকম থাকে, কিন্তু ডিরেক্ট প্যানেলে মানে অনেক রকম সমস্যা থাকে, যে সমস্যাগুলো আপনাদের বললে আপনারা হয়তো বুঝে উঠতে পারবেন না, যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারাই বুঝতে পারবেন, বাদ বাকি কেউ বুঝে উঠতে পারবেন না। ওর মধ্যে অনেক কিছু এক্সট্রা ভাবে অ্যাড করতে হয় আপনাদের, মানে এক্সট্রা ভাবে টাকা দিয়ে কিনে 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 অ্যাড করতে হবে ডিরেক্ট প্যানেলে, প্লাস আপনি ওর অপশন ঠিকঠাক ভাবে কোথাও খুঁজে পাবেন না, ঠিক আছে? এই জন্য ডিরেক্ট প্যানেলে কাজটা করতে আমরা বারণ করি, ঠিক আছে? আচ্ছা, আর স্যার আমরা যখন এই এলিমেন্টারি কাজগুলো করতেছিলাম, আপনি প্রথম দিন বলেছিলেন মোড সিকিউরিটিটা অফ রাখতে। আমরা কি মোড সিকিউরিটি অফ করে রেখে এইরকম কাজগুলো করব? হ্যাঁ, মোড সিকিউরিটি অফ করে কাজ করবেন, যখন সাইট কমপ্লিট হয়ে যাবে তখন মোড সিকিউরিটিটাকে অন করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর স্যার আমি ওই প্লাগ ইনে এলিমেন্টর, শুধু এলিমেন্টর লিখে সার্চ করেছিলাম, সেক্ষেত্রে তো অনেক ধরনের এলিমেন্টর, যে কোনো একটা কি অ্যাড করলেই না হবে? না না, একদম প্রথমে আসবে দেখবেন এলিমেন্টর পেজ বিল্ডার বলে একটা আসবে। ওয়েবসাইট বিল্ডার, এলিমেন্টর, জি স্যার। ওয়েবসাইট বিল্ডার, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, ওইটাকেই ইনস্টল করবেন। আচ্ছা, ঠিক। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট আছে